স্কটিশ দুর্গের পতন ঘটিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ব্রাজিল, 3 গোলে জয় সেলেসাওদের, ভিনির জোড়া। মেসি ছাড়া আর্জেন্টিনা বিধবা। তারেক রহমান শি জিনপিং শীর্ষ বৈঠক কাল, বাণিজ্য বিনিয়োগ কৌশলগত সহযোগিতায় নতুন শুরুর প্রত্যাশা। রাজধানীর বাস টার্মিনালে ভোগান্তি চরমে, শহরের বাইরে নেওয়ার পরিকল্পনা, ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। সুনির্দিষ্ট করের আওতায় আসছে মুদি প্রসাধনের দোকান সহ নানা ব্যবসা খাত, সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী। দূষণের কবলে কাপ্তাই হ্রদ, হুমকিতে জীববৈচিত্র্য, কমছে মৎস্য উৎপাদন, আইনের প্রয়োগ চান বিশেষজ্ঞরা। 4 বছরেও শেষ হয়নি বাউনী নদীর সেতু নির্মাণ, ভোগান্তিতে কুড়িগ্রামবাসী, দ্রুত কাজ শেষের আশ্বাস। ডিউরেশন অব স্টেটাস সুবিধা বাতিলের পথে যুক্তরাষ্ট্র, উদ্বেগে বাংলাদেশ সহ বিশ্বের লাখো শিক্ষার্থী। আর্টসেলে অতিথি ভোকাল হিসেবে যোগ দিচ্ছেন বখতিয়ার হোসাইন, ভিডিও মিটিংয়ে সদস্যদের সিদ্ধান্ত। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ, সেই সাথে গুড মর্নিং আলিফ বাংলাদেশ এবং তামান্না, আপনাদেরও গুড মর্নিং। আজকে শুভ সকালটা ব্রাজিল সমর্থকদের, হ্যাঁ বলা যায় যে 3 ম্যাচে জয় পেলেন, 9 পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্ব প্রবেশ করলেন, একটা নকআউট পর্বে। সেই সাথে আজকে আপনাদের যেটা বলি পোস্টার বয় নেইমারকে কিন্তু দেখা গিয়েছে, যদিও ডিউরেশনটা খুব কম ছিল। 76 মিনিটে নেইমারকে মাঠে দেখা গেছে এবং মূলত ম্যাচের পুরো আলো কিন্তু কেড়ে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, অর্থাৎ রিভালদো, রোমারিও কিংবা রোনালদো নাজারিওর পর তিনি কিন্তু টানা 3 ম্যাচে গ্রুপ পর্বে টানা 3 গোল এবং ম্যাচে এই মুহূর্তে তার গোল সংখ্যা 4। যদি বলি যে এই মুহূর্তে যদি বলি মানে ম্যাচ হিসাব যদি আমরা নাও করি যে এই মুহূর্তে আসলে গোলের দৌড়ে মেসি এগিয়ে রয়েছেন, তারপরে কিন্তু আপনার যদি বলি এমবাপ্পে রয়েছেন, তারপরে আর্লিং হল্যান্ড রয়েছেন এবং সেই সাথে এক ম্যাচ কম খেলে। এটা আমি বললাম যে ম্যাচের বিচার যদি না করি এই মুহূর্তে, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু খবর আমাদের কাছে রয়েছে। যদি একটি শঙ্কার জায়গার কথা বলি, যুক্তরাষ্ট্রে ডিউরেশন অফ স্ট্যাটাস বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। কেননা আগে যেটি হতো সুবিধার কারণে, ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধাটির কারণে যেটি হতো যে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর নিজেদের চাকরি খোঁজা এবং নানা রকম কারণে তাদের সময়টাকে বর্ধিত করে নেওয়ার একটি সুযোগ থাকে, ওখানে তারা মানে সেটেল হওয়ার জন্য কিংবা ওখানে থাকার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে পারতেন। কিন্তু সেই জায়গাটিতে এখন 4 বছরের একটি সময়সীমা তাদের মাথার উপর। কিছুদিন অস্ট্রেলিয়াতেও সেটা হচ্ছে, এই যে স্টেজ অফ ডিউরেশন কিন্তু অস্ট্রেলিয়াতে কমানো হয়েছে। যুক্তরাষ্ট্রে তো কড়াকড়ি চলছিল, এখন আবারও সেই কড়াকড়ি শুরু হলো বেশি করে। বাংলাদেশ সহ অন্যান্য দেশে যারা শিক্ষার্থী পড়াশোনা করতে চান তাদের জন্য এবং এই জায়গাটি কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও একটি প্রভাব ফেলতে পারে। আপনি জানেন সামনে নভেম্বরে আগাম নির্বাচন আছে যুক্তরাষ্ট্রে, সেই জায়গায় ট্রাম্পের এই মানে বিদেশি শিক্ষার্থীদের প্রতি এই বৈরী আচরণ আসলে তার রিপাবলিকান ভোট ব্যাংকে আসলে কেমন প্রভাব ফেলবে সেটা নিয়েও কিন্তু নানা কথা বলবো। তবে শুরুতেই যেটা নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা, ফুটবল বিশ্বকাপের খবর, সেটাই জেনে আসি। 2 বছর 8 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন হ্যাটট্রিক হিরো নেইমার জুনিয়র। মাঠে নেমেই ইতিহাস গড়লেন ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন ভিনি। ঘটনাবহুল ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারালো ব্রাজিল, আর তাতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। 982 দিন, দীর্ঘ 23,500 ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে 10 নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র।
গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়ে ছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় 3 বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমেই ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা, বল কেড়ে নিলেন ভিনি, চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন 25 বছর বয়সী এই সুপারস্টার। 22 মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন এই 25 বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন 2-0। 51 মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাসগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। 9 মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের 76 মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ 982 দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে। বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে 3-0 গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখল ব্রাজিল। এ নিয়ে আসলে ডেফোডিল ইউনিভার্সিটিতে চলছে সমর্থকদের উচ্ছ্বাস, এবং সেই খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সবুজ, যেমনটি আসলে বলছিলাম, ব্রাজিল তো মোটামুটি একটি বড় রকমের জয় দিয়ে কিন্তু গ্রুপ পর্ব শেষ করলো, এবং সেই সঙ্গে আরও একটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে ব্রাজিলের পোস্টার বয় নেইমার, তিনি কিন্তু 70 মিনিটের পরে মাঠেও নামলেন, এবং সেটি ঘিরে আসলে দর্শকদের উন্মাদনা কেমন ছিল, এবং এই যে জয়, সেটিতে স্বস্তির নিঃশ্বাস বলেন বা যাই বলেন, সেখানে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন? আলিফ, যে কথাটা বলছিলেন, আসলে নেইমার জুনিয়রের এই যে মাঠে ফেরা, ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। ভিনিসিয়াসের গোলের পর দর্শকরা যতটা না উল্লাস করেছে, তার থেকে বেশি তারা উল্লাসটা তখন করেছে যখন নেইমার জুনিয়র মাঠে নেমেছেন। অর্থাৎ ভিনির গোল তাদেরকে আসলে যেভাবে আনন্দটা দিয়েছে, নেইমার জুনিয়রের মাঠে ফেরাটা তার থেকে বেশি আনন্দ দিয়েছে। এবং আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে কোন মুহূর্তটা সব থেকে বেশি আনন্দ দিয়েছে। অনেকে বলেছে ভিনিসিয়াসের গোলটা বেশি আনন্দ দিয়েছে, অনেকে বলেছে যে নেইমারের যে মাঠে ফেরা, ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যিনি আসলে প্রায় 3 বছর থেকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন না, 980 দিন, এবং এরপরে তিনি যখন আসলে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে যখন মাঠে নামেন, সেটা ব্রাজিল ফ্যানদের জন্য নিশ্চয়ই একটা আবেগের মুহূর্ত। তবে এই ম্যাচে সব থেকে বড় যে আলোচনা, ভিনিসিয়াস জুনিয়র তিনি জোড়া গোল করেছেন। ভিনিসিয়াস এই বিশ্বকাপে টানা 3 ম্যাচেই গোল করলেন, চতুর্থ গোল করলেন, এবং এই ভিনির হাত ধরেই, ভিনির পা ধরেই বলা যায় যে ভিনির পায়ের সেই গোলেই কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। সেই প্রথম ম্যাচেই ভিনির কারণেই ব্রাজিল রক্ষা পেয়েছিল মরক্কোর বিপক্ষে, দ্বিতীয় ম্যাচেও 3টা গোল পেয়েছিল ব্রাজিল। সেই 3 গোলেই কিন্তু ভিনির পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান ছিল, এবং এই ম্যাচেও আসলে ভিনিসিয়াস 2টা গোল পেলেন। অর্থাৎ ব্রাজিল এই মুহূর্তে স্বস্তিতে বলা যায়, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এটা অবশ্যই ব্রাজিলের জন্য একটা বড় স্বস্তির খবর। এবং ভিনিসিয়াস জুনিয়র ফর্মে রয়েছেন এবং নেইমার জুনিয়র মাঠে ফিরেছেন। অর্থাৎ ব্রাজিল ফ্যানরা নিঃসন্দেহে একটা শান্তির ঘুম আসলে দিতেই পারে, কারণ তারা সারা রাত জেগেই আসলে ছিলেন। ভোর 4টায় ম্যাচ ছিল, কিন্তু তারা আসলে রাতে ঘুমান নাই, সারা রাত জেগেই ছিলেন। আলিফ।
সবুজ, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে সহকর্মী বলছিলেন, ব্রাজিল সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমরা যেতে চাই টিএসসিতেও খেলা দেখানো হয় বড় পর্দায়, এবং সেখানেও কর্মীদের যে সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ছিল। সেই খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, নেইমার তো মাঠেও নামলেন এবং সবকিছু মিলিয়ে ব্রাজিল একটি বড় জয় পেল। ভিনিসিয়াস জুনিয়র টানা 3 ম্যাচে গোল করলেন। সবকিছু মিলিয়ে আসলে ভক্তরা কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস আসলে দেখার মতো ছিল। সেই উচ্ছ্বাসই বলে দেয় তারা আসলে কতটা খুশি হয়েছেন বা কতটা ভালো লাগা নিয়ে তারা আসলে বাসায় ফিরেছেন। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের কথা বলছিলেন সহকর্মী সবুজ, এবং সেই সাথে নেইমারের ফেরাটা এত লম্বা সময় পর নেইমার জাতীয় দলের হয়ে ফিরেছেন। ইনজুরির সমস্যা কাটিয়ে অনেক বাধা পেরিয়ে এই বিশ্বকাপের দলে তিনি থাকবেন কিনা সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। সেই কাটাছেড়ার পরে নেইমার জাতীয় দলে ছিলেন, কিন্তু প্রথম 2টা ম্যাচে খেলতে পারেননি তার ইনজুরির সমস্যার কারণে। সেখান থেকে ফিট হয়ে তিনি আজকে 75 মিনিটের সময় মাঠে নেমেছিলেন, এবং সেই সময়টায় ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি টিএসসির সামনে, ঠিক রাজু ভাস্কর্যের পাশেই, এই জায়গাটা এই মুহূর্তে আপনার ফাঁকা, দেখে মনে হচ্ছে ফাঁকা, খুব বেশি লোক নেই। কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আগেও আসলে এই জায়গাটা হলুদ জার্সিদের দখলে ছিল। আনন্দ, উল্লাস, উন্মাদনা যাই বলো না কেন সব কিছু ছিল। ব্রাজিল আস্তে আস্তে করে ব্রাজিল বিশ্বকাপের ম্যাচগুলোতে ফর্মে ফিরছে, এটাই ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বেশি আনন্দের। প্রথম ম্যাচে মরক্কোর সাথে তারা ড্র করার পরে ব্রাজিল দলকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। সেকেন্ড ম্যাচে জয়, তারপরে আজকে থার্ড ম্যাচে আরেকটু ভালো ইমপ্রুভ করেছেন। তবে ব্রাজিল সমর্থকরা বলছেন যে ব্রাজিলের আরও ইমপ্রুভ করার জায়গা রয়েছে, বিশেষ করে মাঝমাঠ এবং উইংয়ে তারা আরও বেশি ভালো করতে পারবেন। সেই জায়গাগুলোতে হয়তো বা নেইমার যখন পুরো দমে খেলবেন, যেহেতু আজকে মাত্র ম্যাচের 15 থেকে 20 মিনিট সময় ছিলেন তিনি, তাকে শুরুর 11-এ রাখা হয়নি। পরের ম্যাচগুলোতে হয়তো বা নেইমারকে ফুল ফিট নেইমারকে শুরুর একাদশে রাখা হবে, তখন হয়তো বা তাদের এই সমস্যাগুলো আরেকটু কাটিয়ে উঠবে। আমরা এইখানে গুটি কয়েক ব্রাজিল সমর্থককে দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই। আজকে ব্রাজিলের ম্যাচটা আসলে কেমন দেখেছেন? নেইমারের ফেরাটা আসলে কেমন ছিল? কতটা আপনাদেরকে আনন্দিত করেছে? নেইমার ফিরা মানে আমাদের এক্সা জয়। নেইমার ফিরছে, যতটা খুশি হয়েছি আমরা, এক্সা জয় হলে এতটা খুশি হতাম না। নেইমারকে দেখে আবেগে চোখ দিয়ে পানি এসে পড়তে হয়েছিল, কিন্তু এতগুলো মানুষের সামনে এটা লজ্জাজনক বিষয়, এই কারণে কান্দি নাই শুধু। নেইমারকে দেখে এত খুশি লাগছে আমাদের। আর একটু ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পরে ব্রাজিলকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল, আস্তে আস্তে কি একটু ডে বাই ডে উন্নতি করছে ব্রাজিল? কতদূর পর্যন্ত যেতে পারে? আচ্ছা, আমরা ব্রাজিল মরক্কোর সাথে প্রথম ম্যাচ ড্র করছি। হ্যাঁ, আমরা তো এবার সি গ্রুপে পড়ছি, 2টা দল স্ট্রং করছি, একটা স্কটল্যান্ড আর একটা হলো মুরুক্কো 7 নম্বর দল, আর স্কটল্যান্ড 18 নম্বর দল। ভাই আপনি চুপ থাকেন, হ্যাঁ 7 নম্বর দল আর হলো 18 নম্বর দল। আরেকটা হাইতি নাকি ওটা জানি একটু র্যাঙ্কিংয়ে 83 নম্বর না কয় নম্বর দল। হ্যাঁ আচ্ছা, আর আর্জেন্টিনার সাথে যে কোটি দলের খেলা গেছে, সবটি দলের র্যাঙ্কিং দেখেন তো, প্রত্যেকটা দলের র্যাঙ্কিং 30-এর উপরে। তাহলে ওরা জিতবে নাকি আমরা জিতবো? তা ওরা যে সৌদি আরবের সাথে পড়ছিল 2022 সালে সি গ্রুপে, ওরা তো প্রথম ম্যাচে 2টা খাইছিল, আমরা তো 2টা খাই নাই, একটা দিয়ে ড্র করছি। বুঝতে পেরেছি। ব্রাজিল সমর্থকরা আসলে বলছেন যে কঠিন গ্রুপে পড়েছেন, সেই জন্য প্রথম ম্যাচটা ড্র দিয়ে শুরু করেছেন, পর আস্তে আস্তে তারা ভালো করছেন। রাউন্ড অফ 32-তে তারা হয়তো জাপানের বিপক্ষে খেলবেন, সেখানে হয়তো ব্রাজিলের সবচেয়ে বড় পরীক্ষাটা অপেক্ষা করছে, যে তারা আসলে কেমন করবেন, কত দূর যাবেন, সেই অপেক্ষাটা ব্রাজিল সমর্থকদের। শুধু ব্রাজিল সমর্থক না, বাংলাদেশের যারা ফুটবল প্রেমী আছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা সবাই আসলে ব্রাজিল আর্জেন্টিনা 2 দলের দিকে তাকিয়ে থাকেন। কারণ এই 2 দলের থেকে একটা দল বাদ পড়লে আসলে বাংলাদেশের ফুটবলের আমেজটা কমে যাবে। এই 2 দল যত দূর যাবে বিশ্বকাপে, যত বেশি কাছে যাবে ট্রফির, তত বেশি বাংলাদেশের ফুটবলের আমেজটা বেঁচে থাকবে, জিয়ে থাকবে। আলিফ, মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন টিএসসি থেকে সবশেষ খবরাখবর। দর্শক, আমরা ঢাকার খবরাখবর জানছিলাম। জয়ের আনন্দে মাতোয়ারা ব্রাজিলের সমর্থকরা ঢাকার বাইরেও। আরও জানতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছে রাশেদুজ্জামান, এবং কুমিল্লা থেকে আবদুল্লাহ আল মারুফ, এবং গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। প্রথমে মেহেরপুরে যেতে চাই। রাশেদ, ব্রাজিলের দুর্দান্ত জয়ে সমর্থকদের মধ্যে উল্লাস কেমন লক্ষ্য করছেন, এবং ব্রাজিল আর্জেন্টিনা যে কথার লড়াই, সেটি কেমন লক্ষ্য করলেন?
তামান্না, ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনার বাংলাদেশের যে মানুষ রয়েছে সেই মানুষের দুই ভাগে বিভক্ত হওয়া, একটা দল আর্জেন্টিনা, অপর গ্রুপটি হচ্ছে ব্রাজিল। তো অন্যান্য দলের সমর্থকও যদিও বেড়েছে, যেমন ফ্রান্স, ইংল্যান্ড বা পর্তুগালের দর্শকও দেখা যাচ্ছে, মাঝে এশিয়ার যে দেশ জাপানেরও দর্শক দেখা যাচ্ছে। তবে মূল উন্মাদনা যেটি সেটিকে ঘিরেই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবং আজকের যে ম্যাচটি ছিল সেটি ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যে যে ম্যাচটি, সেই ম্যাচটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বড় পর্দায় দেখানো হয়েছিল এবং প্রচুর দর্শক ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে বা রাত জেগে খেলা দেখার কারণে তাদের উপস্থিতিটা অনেকটাই কম। তবে এখানে বেশ কিছু দর্শক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে একজন খুদে দর্শক আছে যিনি ব্রাজিল ভক্ত। আজকের খেলা কি দেখেছো? জি। কয় গোলে জিতেছে? 3-0। কে কে গোল করেছে? ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র। তো নেইমার কি মাঠে নেমেছিল? জি। কত মিনিটে? 75 মিনিটে। তো নেইমারের খেলা কেমন দেখলে? নেইমারের খেলা অনেক ভালো ছিল। নেইমার অনেক চেষ্টা করেছে গোল দেওয়ার। ফাইনালে কি যেতে পারবে? অফকোর্স যেতে পারবে। আর আরো দর্শক রয়েছে ব্রাজিলের, যারা রাত জেগে খেলা দেখেছে। তার মধ্যে আরেকজন ব্রাজিলের খেলায় এই প্রথম ম্যাচে ড্র ছিল, তারপর দর্শকটা অনেকে হতাশ হয়েছিল। এই ম্যাচ শেষে দুইটা ম্যাচ তিন গোল করে জিতেছে। তো কেমন মনে হচ্ছে? ব্রাজিল সরাসরি সবসময় একটা মানে প্রফেশনাল, ওদের খেলা উন্নত মানের খেলা উপহার দেয়, যার ফলে একটা গতি ছিল। নেইমারকে নিয়ে একটা আতঙ্ক ছিল, নেইমারকে আজকে নামাইছে এবং রেজাল্টও হয়েছে ভালো। তো সেই পরিপ্রেক্ষিতে জয়লাভ করেছে। পরবর্তী খেলার জন্য আমরা ব্রাজিল সমর্থক, ব্রাজিলের পক্ষে প্রস্তুত এবং পরবর্তী খেলাগুলো হবে দুর্দান্ত খেলা, আশা করি আমরা উপহার দেব। মেহেরপুর শামসুজ্জোহা পার্ক থেকে আজকে যে প্রজেক্টরের মারফতে খেলা দেখানো হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে দর্শক ছিল। কিন্তু আমরা তো ইতিহাস যেটি বলছি, স্কটল্যান্ডের সাথে যেটা মানে নকআউট পর্বে যে ব্রাজিল অনেক সময় হেরে বাড়ি যাওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে এবার কি সেরকম আশা করছেন কিনা? না, সেরকম আশা আমরা প্রথম থেকেই করি নাই। আর ব্রাজিল সম্পর্কে তো সারা বিশ্বের দর্শকরাই জানে। তো এরা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে এবং রিজার্ভে যে এক্সট্রা প্লেয়ার থাকে তারা 75 মিনিটের পরে নামানোর যে কোচ যে একটা কৌশল অবলম্বন করে, সেটা মানে দর্শনীয়। এবং আমরা একটু একজন আর্জেন্টিনার দর্শকের কথা নিয়েই শেষ করব। আসলে এই যে ব্রাজিলের যে খেলা, সেটা দেখি আর্জেন্টিনার কি মনে হয়? আর্জেন্টিনা ব্রাজিলের কিছুই না। হ্যাঁ, আপনারা চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। তামান্না, আপনি শুনলেন যে ফুটবল যে বিশ্বকাপকে কেন্দ্র করে যে উল্লাস, যে উন্মাদনা, তার কোনোটাই কমতি নেই। তবে সাধারণ মানুষ মনে করে যে এই যে উন্মাদনা, সেটা আনন্দ উল্লাসের মধ্যেই যাতে থাকে, এটা পরবর্তীতে যাতে কোনো সহিংসতা বা কোনো কিছু রূপ নেই এবং আনন্দের মাঝে বিশ্বকাপটা শেষ হয়, এই প্রত্যাশা কিন্তু দর্শকরা করছেন। তামান্না। রাশেদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। এবারে কুমিল্লা থেকে আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে একটু কথা বলতে চাই। ম্যাচ শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। সমর্থকরা আসলে কি বলছেন, তাদের উল্লাস কেমন লক্ষ্য করছেন, এবং জানতে চাই বরাবরের মতনই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা নিজেদের মধ্যে কথার লড়াই কেমন চালাচ্ছেন। মারুফ। মারুফ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তামান্না, আজকে কিন্তু ব্রাজিলের যারা সমর্থক তাদের কিন্তু আনন্দের দিন। একটি বড় কারণ, আজ এই বিশ্বকাপ ম্যাচের প্রথম বারের মতো নেইমার আজ আমেরিকার হার্টসন মাঠে তাকে দেখা গেছে এবং আজকে তিনি গোল না দিতে পারলেও তাকে মাঠের হলুদের মাঝে যে তার চেহারা দেখা গেছে, সেটি আসলে ব্রাজিলের সমর্থকদের মাঝে সবচেয়ে আনন্দের বিষয়। আমরা কিছুক্ষণ আগেই যখন খেলা চলছিল তখন আমরা দেখছিলাম যে সমর্থকরা যেটি বলছিলেন যে ব্রাজিলের সমর্থকদের আজকের যে আনন্দ, সেটি ভিনি যেমন দুটি জোড়া গোল দিয়ে ভিনি এই তাদের যে প্রিয় দলকে জয়লাভ করিয়েছে, ঠিক তেমনি আনন্দের আজকের যে আর্জেন্টিনার ম্যাচে নেইমার যে পুরো মাঠ চষে বেরিয়েছেন, এই যে আনন্দ, তারা এই আমার সামনে যারা খেলোয়াড়রা দর্শকরা রয়েছেন তারা রাত জেগে খেলা দেখেছেন, তাদের সঙ্গে কথা বলবো আসলে কতটা আনন্দের আজকের যে ম্যাচ ছিল এবং কোন ম্যাচের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকের ম্যাচের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে? আজকের অংশে নেইমারের যে কারুকার্য,
নেইমারের যে অভিজ্ঞতাটা এটা অনেক ভালো লেগেছে এবং চমৎকার খেলেছে আজকে ব্রাজিল। আমি মনে করি সামনে আরও কারুকার্য আমাদের ব্রাজিলের থেকে পাবো, আমরা সে অপেক্ষায় আছি এবং আমরা অবশ্যই আশা করি এবারে 100 আমাদের ব্রাজিল বিজয় হবেই, বিজয় হবে। আমরা একজন আর্জেন্টাইন সমর্থককে দেখছি, আপনার এই আজকের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি আসলে? সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে যে যখন নেইমার মাঠে নামছে, মানে নেইমারের পার্সোনাল পছন্দ করি, কিন্তু কাপ নিবে যে আর্জেন্টিনা, ব্রাজিল নিবে না, এটা হতে তারা গ্রুপ পর্বে নকআউট পর্বে বাড়ি যাবে, আর্জেন্টিনা কাপ নিবে। তাদের যে বিতর্ক যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল বিশ্বকাপ নিবে, আসলে ফুটবলে এবার অনেক দল অংশগ্রহণ করছে, সেটি প্রায় 50টির মতো। আমরা সেই প্রত্যাশা করছি যে তবে আপনার কাছ থেকে শেষ একটু জানতে চাই, আজকের ম্যাচের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? ধন্যবাদ। আমরা আজকে এই টাউন হলে আমরা খেলা উপভোগ করছি। আপনারা জানেন যে কুমিল্লার যে সিটি কর্পোরেশন প্রশাসক আছে, ওনার উদ্যোগে এখানে বিশাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা সবাই একসাথে উপভোগ করে এখানে আসলে আমরা ভালো লাগতেছে যে এই একটা ফ্লোর পেয়েছি খেলার জন্য। এখানে আর্জেন্টিনা, আমি একজন আর্জেন্টিনা সমর্থক, যদিও আজকে এসে আমি ব্রাজিলের খেলাটা দেখছি। আজকে নেইমার আছে, নেইমারের খেলা অনেকটাই ভালো লাগে। তো আজকে নেইমারের আমি আমার যে একটু আগে যিনি বলে গেছেন বলবো, নেইমারের যে খেলার যে কারুকার্য আর নেইমারের যে খেলার যে স্টাইল, এগুলো আসলে আমাদের অসাধারণ, অনেক ভালো লাগে। পাশাপাশি আমাদের আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে কয়েকজন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের কথা। তাবান্না তারা বলছিলেন যে খেলাটার প্রত্যেকটা অংশই ভালো লেগেছে, বিশেষ করে নেইমারের আজকের যে পদার্পণ, রাজকীয় পদার্পণ, সেটি। তাবান্না এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে। মারুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফয়সাল, আপনাকে বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছে, আপনি কোন দলের সমর্থক সেটি জানাবেন এবং সেই সাথে আজকে ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস সম্পর্কে তো জানাবেনই। তামান্না, আপনি আমার কাছে জানতে চাইছেন আসলে আমি কোন দলের সমর্থক। আসলে আমার মুখে হাসিটাই বলে দেয় আমি ব্রাজিল দলের সমর্থক, এবং সেই সাথে আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিল দলের কিন্তু সমর্থকেরা রয়েছেন। মূলত যখন ব্রাজিলের খেলা শুরু হয়েছিল ঠিক রাত 4টার সময়, কিন্তু এই যে আমার পেছনে যেসব দর্শকদের দেখতে পাচ্ছেন তারা সহ অনেক দর্শক ছিল, কিন্তু তারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছে এবং বিশেষ করে গ্রুপ স্টেজের শেষ ম্যাচটাতে 3-0 গোলের জয় তারা কিন্তু খুব উদযাপন করেছে। আরেকটি বিষয় তারা আমাদেরকে যেটি বলেছিল যে নেইমারের প্রত্যাবর্তন, যদিও সেটি খেলার একেবারে শেষের দিকে ছিল, তারপরেও নেইমারের প্রত্যাবর্তনকে তারা আসলে একটু অন্যভাবে নিচ্ছেন, যে নেইমার শুরু হবে খেলা, নেইমার মাঠে নামছেন, নেইমার মাঠে নামলেই তাদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ, এক ধরনের উন্মাদনা দেখা যায়। আমরা একটু কয়েকজন দর্শকের সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের কাছে একটু জানতে চাই যে নেইমারের প্রত্যাবর্তনকে আসলে আপনারা কিভাবে দেখছেন, এবং প্রথম ম্যাচটা ব্রাজিল গ্রুপ স্টেজের মরক্কোর সাথে ড্র করার পরে আপনাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা ছিল কিনা, তারপরে যে প্রত্যাবর্তন, দুইটি ম্যাচেই 3টি করে গোল দিয়েছে ব্রাজিল সমর্থকরা, কেমন দেখছেন, উচ্ছ্বাসটা কেমন? আমরা প্রথমত আমরা কোনো শঙ্কাই ছিলাম না, আমাদের কনফিডেন্স ছিল 100% যে আমরা জয়ী হবই, আমরা জিতবই। আর বিশেষ করে যদি আজকের ম্যাচের কথা বলি, আজকের ম্যাচের কথা আমরা পুরো খেলায় হার জিত আমরা পরে দেখছি, আগে আমরা মানে একটা এক্সাইটেড ছিলাম প্রচুর যে নেইমার আজকে মাঠে নামবে, আমরা এটার জন্য ইচ্ছুক, মানে এটার জন্য আগ্রহী। আমাদের আজকের ম্যাচ ছিল বা আমাদের উন্মাদনার মূল একটাই কারণ ছিল যে নেইমার আজকে আমাদের মাঠে নামবে, যে কারণে আজকে আমরা সারা রাত জেগে আজকে আমরা এই খেলা দেখার জন্য সারা খেলা আমরা উপভোগ করছি। আর আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা জিতছি ঠিক আছে, কিন্তু অন্য কিছু দর্শক বা সমর্থক আছে অন্য দলের যাদের খুব পুড়তেছে, মানে ঘর পুড়লে তো দেখা যায়, কিন্তু যাদের মন পুড়তেছে কিন্তু সেটা আমরা দেখতে পারতেছি না, তাদের আমরা পোড়া গন্ধ পাচ্ছি, আমরা জিতছি কিন্তু তাদের থেকে আমরা পোড়া গন্ধ পাচ্ছি। আমরা কিন্তু আসলে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে আর্জেন্টিনার যে সকল সমর্থক রয়েছে তাদেরকে একটু খোঁচা দিয়ে কথা বলতে দেখলাম। আমরা একটু আরেকজন ব্রাজিল সমর্থকের সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনাদের এই যে 3টি গোল দিল ভিনিসিয়াস জুনিয়র, পরপর 2 ম্যাচেই হচ্ছে গোল পেয়েছে, আসলে কেমন দেখছেন এটা? সে তো সুপারস্টার, সারা পৃথিবী জানে ব্রাজিল প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে সুপারস্টার। এখন হয়তো সময়ের কারণে বা তাদের বন্ডিং এর কারণে একটু খারাপ সময় ছিল, কিন্তু এখন আজকে আপনি দেখেন আমরা কিন্তু
সব আজকে খেলা দেখছি রাত জেগে হচ্ছে আপনার ইসের জন্য, আপনার নেইমারের ফেরার জন্য 10 মিনিটের জন্য আসলেও আমাদের ছিল ওর খেলা দেখার। কিন্তু এই যে ভিনি যে গোলগুলা দিয়েছে এটা কিন্তু নেইমারের লাগে নাই। এখন এই থেকে বোঝা যায় যে ব্রাজিল কত বড় হ্যাঁ বিশাল বিশাল মানে বড় খেলোয়াড়। তো ভাই এখন আমাদের এই ভিনি আমাদের বিজয় এনে দেবে, আমাদের নেইমার লাগবে না, কিন্তু নেইমার হচ্ছে ইমোশন ভাইয়া। তামান্না যেমনটি বলছিলেন, ব্রাজিল সমর্থকরা কিন্তু বলছিল যে নেইমারের প্রত্যাবর্তন তাদের কাছে যেমন আনন্দের এবং ভালো লাগার, এবং তারা বলছিলেন যে ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে ব্রাজিল দলের যে সকল প্লেয়াররা রয়েছেন তাদের খেলায় তাদেরকে হেক্সা মিশনকে সফল করবে, এমনটাই কিন্তু বলছিলেন। তো তামান্না, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই খুশি দীর্ঘস্থায়ী হোক। হাইতিকে 4-2 গোলে হারিয়ে সি গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউটে পা রাখল মরক্কো। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষায় নিয়েছে হাইতি। ম্যাচের 10ম মিনিটেই চমক দেখিয়ে এগিয়ে যায় হাইতি। 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপে গোলের দেখা পায় এই দল। 1974 আসরের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোলদাতা হলেন লেনি। 39 মিনিটে খেলায় সমতা ফেরান আশরাফ হাকিমি। 43 মিনিটে আবারও এগিয়ে যায় হাইতি। এবারে স্কোর শিটে নাম তোলেন উইলান্স এসিডর। অবশ্য রোমাঞ্চকর প্রথমার্ধের একেবারে শেষে ইসমাইল সাইবারের গোলে সমতায় ফেরে মরক্কো। দ্বিতীয়ার্ধের গল্পটা লেখে মরক্কো একা। 78 মিনিটে সোফিয়ান রাহিমি এবং 89 মিনিটে গেসিম ইয়াসিনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষার্থী নিরাপত্তা এবং ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় একে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তবে দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসা অনেক দর্শকই এই সিদ্ধান্তে জানিয়েছেন হতাশা। প্রিয় দলের জার্সি গায়ে হাতে পতাকা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন ফুটবল প্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে খেলা দেখতে ভিড় করলেও অধিকাংশই জানেন না বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা। সবাই খেলাটা আসলে একা দেখলে বাসায় তো সবাই মিলে দেখা যায়, বাট যখন আমরা সবাই স্টুডেন্ট মিলে দেখি তখন অন্য রকমের একটা ফিলিংস কাজ করে। অনেক বাইরের লোক আইসা হয়তো উশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে তারা এরকম নিষেধাজ্ঞা জারি করেছে। রাস্তাঘাট চলাচল ঠিক আছে, একটা পর্যায়ে বহিরাগতদেরকে না আসতে দেওয়াই বেটার। প্রিয় দলের খেলা দেখতে পরিবার নিয়ে কাজীপাড়া থেকে এসেছেন সৈকত। তবে এখানে এসে জানতে পারেন বহিরাগতদের খেলা দেখার সুযোগ নেই। এটা তো ওপেন প্লেস, যার কারণে এই জায়গাটাতে নিষেধাজ্ঞাটা আমার কাছে কেমন যেন একটু একটু উইয়ার্ড লাগতেছে বিষয়টা। সবাইকে দেখতে দিলে আসলে উন্মাদনাটা আরো বেশি সুন্দর হয়, অনেক বেশি আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বিবেচনায় প্রশাসনের নেয়া সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কারো কারো কণ্ঠে রয়েছে ভিন্ন মত। গত খেলায় আমাদের নারী শিক্ষার্থীদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যে তারা বেশ গভীর রাত পর্যন্ত বাইরে খেলা দেখতে পারবে। তো তারা যখন খেলা দেখতে এসেছে তো সেখানে তাদের যে নিরাপত্তার যে বিষয়টি এটি আসলে বিঘ্নিত হয়েছে। এরই প্রেক্ষিতে সম্ভবত গতকাল এই প্রজ্ঞাপনটা জারি করা হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ভেবে যে করলো এরকম প্রজ্ঞাপন জারি করলো, এটা আমরা আসলে বুঝতেছি না। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক দেখা গেছে। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানান নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত থাকলেও এর বাস্তবায়ন নিয়ে এখনো স্পষ্ট নির্দেশনা পাননি। টাইমটা বলা হয় না, আর আমাদের এখন পর্যন্ত টাইমটা জানানো হয়, তো আমরা আশা করি 2টা বা 2টার আগে এটা বন্ধ করা হবে। বহিরাগত গাড়ি কোনো ঢুকবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যত স্টিকারযুক্ত গাড়ি আছে সেগুলো ঢুকতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে এবং ডাকসুর দাবির প্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয়ের নানান শ্রেণীর পেশাজীবী যারা আছে সবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে বিশ্ববিদ্যালয় খেলা চলাকালীন সময়ে বহিরাগতদের নিয়ন্ত্রণ রাখা হবে। এদিকে প্রক্টোরিয়াল টিম মাইকিং করে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়। পাশাপাশি খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাটও সরিয়ে দেওয়া হয়। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। লিওনেল মেসির 39তম জন্মদিনকে রাঙিয়ে রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন ভক্তরা। নাচ, গান আর ফ্ল্যাশ মবে টিএসসি যেন পরিণত হয় একখণ্ড আর্জেন্টিনায়। এরপর কেক কেটে স্মরণীয় করে রাখা হয় মুহূর্তটিকে। উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বাংলাদেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আর মেসির শৈশবের বন্ধু রুলিও রুলো।
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত লিওনেল। না, মেসি বিশ্বকাপ রেখে নিজে উপস্থিত হননি ঢাকায়, তবে সমর্থকদের উৎসবে তাতে ভাটা পড়েনি মোটেও। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন বলে কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকরা দিনটাকে রাঙালো অন্যভাবে, ছিল নানা আয়োজন। যদিও আষাঢ়ের ঝুম বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে সেই আয়োজনে, তবে রোখার সাধ্যকার। রাজু ভাস্কর্যের পাদদেশী হয় বিশেষ ফ্ল্যাশমব। বাদ্যের তালে তালে আলবি সেলেস্তের জার্সি পরে নাচ গান পুরো আয়োজনকে দিয়েছে ভিন্নতা। এভাবে চলেছে প্রায় মিনিট 30। এ সময় রাস্তার দুপাশে ভিড় করেন আর্জেন্টাইন ভক্তরা। আর গোটা আয়োজনের মধ্যমণি বাংলাদেশের দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। লাল সবুজের দেশে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা দেখতে দেশটি থেকে উড়ে এসেছে প্রতিনিধি দল। এই মুহূর্তটাকে তারাও করেছে ফ্রেমবন্দি। উপস্থিত লিওর বাল্যবন্ধু রুলিও রুলো। মেসি আর তার আর্জেন্টিনার ফুটবল 1000 কিলোমিটারের দূরত্ব ঘুচিয়ে ঢাকা আর বুয়েন্স এইরেসকে বেঁধেছে এক সুতোয়। সমর্থকদের লিওকে দেয়া এমন উপহার নিশ্চয়ই পৌঁছে যাবে তার কানেও। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। মার্কিন ভূতত্ত্ব বিভাগের তথ্য বলছে প্রথম কম্পনটির মাত্রা 7.2 এবং দ্বিতীয়টি 7.5 মাত্রার। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত 10টায় অনুভূত হয় প্রথম কম্পনটি। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ধসে পড়া বিভিন্ন স্থাপনার ছবি। এর মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। চীনের অর্থনৈতিক কেন্দ্র দালিয়ানে বিশ্বমঞ্চে দেশের অবস্থান তুলে ধরার পর এবার ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী। তাতে বহুল প্রত্যাশিত শি জিনপিং এবং তারেক রহমানের শীর্ষ বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ। দুই নেতার এই বৈঠক থেকে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা। বেইজিং থেকে জাকারিয়া আহমেদের রিপোর্ট। চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান। বেইজিংয়ের চাওমিং স্টেশন থেকে যান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে, থাকবেন সেখানেই। বৃহস্পতি ও শুক্র এই দুদিন বেইজিংয়ে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। দালিয়ানে বিশ্ব অর্থনীতি বিষয়ক সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর এবার তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, জলবায়ু সংকট মোকাবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। এই সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি সহ অংশ নেন প্রায় 1,500 অতিথি। উচ্চ পর্যায়ের এই অধিবেশনে গিনির প্রধানমন্ত্রী আমাদো উরি বাহ সহ অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দালিয়ান থেকে বেইজিং এই সফরের পথচলা তাই কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রমের গল্প নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা। প্রধানমন্ত্রীর 4 দিনের চীন সফরের 2 দিন শেষ হয়েছে। সামনে যে 2 দিন বাকি আছে সেই 2 দিনই মূল আকর্ষণ হতে চলেছে। অর্থাৎ এই 2 দিনের শেষ দিনে শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, যেখান থেকে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা থেকে শুরু করে পদ্মা এবং তিস্তা ব্যারেজকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো উঠে আসবে। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটিকে আরও কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, এই সফরের মধ্য দিয়ে সেটি হতে যাচ্ছে মূল বার্তা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে তৈরি হয়েছে বড় প্রত্যাশা। দুই দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো। তবে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশে না থাকাকে চীনা বিনিয়োগ আকর্ষণে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তামজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে সরকার প্রধানদের চীন সফর ফল দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বিনিয়োগের ক্ষেত্রেও চীন এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস। 2028 সাল পর্যন্ত চীন বাংলাদেশকে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে শুল্ক সুবিধা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি, পরিবহন, বস্ত্র, পোশাক, তথ্য ও যোগাযোগ সহ নানা খাতে চীনের 700টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ায় ফলপ্রসূ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে। তার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সই হতে পারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক। যে উচ্চ পর্যায়ের যে রাষ্ট্রীয় সফর, এখন প্রধানমন্ত্রী চায়না সফরে রয়েছেন, এগুলো সবসময় সাহায্য করে এই ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত ডায়ালগটাকে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক ব্যবসায়িক বা বিনিয়োগ সংক্রান্ত যে আলাপ আলোচনা সেটাকে এগিয়ে নিতে। তো সেদিক থেকে আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আমলাতান্ত্রিক জটিলতা, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং খাতে দুর্বলতার মতো বিষয়গুলো চীনা বিনিয়োগে বাধা হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের কিন্তু পলিসি ডকুমেন্ট যা আছে, নীতিগতভাবে যেগুলো আমরা দিতেছি, সেগুলো অত্যন্ত পরিষ্কার। আমাদের সমস্যা হচ্ছে এই নীতিগুলোকে যথাসময়ে বাস্তবায়ন না করতে পারা। আর এই নীতিগুলোকে বাস্তবায়ন না করতে পারলে হয় কি, আমাদের পলিসি ক্রেডিবিলিটি এটা নষ্ট হয়ে যায়। বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে মনে করে না যে আমরা কোনো ক্রেডিবল একটা ডেস্টিনেশন, বিকজ আমরা যে কথা দিই সে কথাগুলো রাখতে পারি না। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বড় বিদেশি বিনিয়োগের। তাই চীনের মতো উচ্চ বিনিয়োগ সক্ষমতার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে বাংলাদেশ বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে চীন। সফরে একাধিক বড় অবকাঠামো, শিল্প এবং অর্থনৈতিক সহযোগিতার চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই আরও শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক কৌশলগত সমীকরণেও বাংলাদেশের অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক মতামত নিবন্ধে উঠে এসেছে এমন মন্তব্য। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া থেকে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক মতামত নিবন্ধে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের কৌশলগত সমীকরণের নতুন মাত্রা যোগ করবে। ধারণা করা হচ্ছে এই সফরে 15টিরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা সই হতে পারে, যার মধ্যে বড় অবকাঠামো ও শিল্প খাতের প্রকল্পও থাকবে। নিবন্ধে অর্থনৈতিক ও কাঠামোগত সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। টানা 15 বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এছাড়া শতভাগ শুল্কযোগ্য পণ্যে শূন্য শুল্ক সুবিধা এবং পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশের পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও দুই দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও নিবন্ধে উল্লেখ করা হয়েছে। তবে এই সাফল্যের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু বড় চ্যালেঞ্জও উঠে এসেছে গ্লোবাল টাইমসের নিবন্ধে। এর মধ্যে রয়েছে কিছু পরাশক্তির প্রভাব খাটানোর চেষ্টা এবং ঋণের ফাঁদ তত্ত্বের মতো প্রচারণার মাধ্যমে চীনের সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করা। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং চীনকে ঘিরে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় খোলামেলা সংলাপ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে গ্লোবাল টাইমস। পাশাপাশি বাংলাদেশের নীতি নির্ধারকদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধে চীনা বিনিয়োগ, উৎপাদন কেন্দ্রের স্থাপন এবং আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। পূর্ব ও পশ্চিমের অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশ নিজস্ব আধুনিকায়নের পথ তৈরি করতে সক্ষম বলছে গ্লোবাল টাইমস। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, এই মুহূর্তে আমরা সংবাদপত্র পত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। দিনের শুরু থেকেই আমরা স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে নানান খবরাখবর জানছিলাম। সর্বাধিক দৈনিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে তাতে কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী আলিফ।
তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে হয়ে থাকে, দিনের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে, এবং তাদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের গুড মর্নিং বাংলাদেশের নিয়মিত আয়োজন, এবং সেই আয়োজনে আজ দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম উঠে এসেছে তাই জানাবো আপনাদের। প্রথমে আমাদের কাছে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম যে শিরোনামটি সেটি হচ্ছে বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্কে অগ্রাধিকার, অর্থাৎ চীন সফর নিয়ে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর, সেই চীন সফরে কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। লি কিয়াংয়ের সঙ্গে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং এই জায়গায় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে 1977 সালে তৎকালীন বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই পথে হেঁটেছিলেন, তার ছেলে হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একই পথে হাঁটছেন। অর্থাৎ 1977 সালে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা করে, এবং সেই যাত্রারই কিন্তু রেশ ধরে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেমন আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে চীন কখনোই আসলে পররাষ্ট্র নীতিতে তারা কখনোই আধিপত্যবাদী নয়। অর্থাৎ এর আগে বিগত সরকারের আমলে বা বাংলাদেশ যেমনটি দেখে এসেছে, বাংলাদেশ একমুখী পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী ছিল, এবং সেই জায়গায় আসলে ভারতের একটি প্রভাব বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কিন্তু বেশ জেঁকে বসেছিল, এবং সেই জায়গায় আসলে ভারতের যে আধিপত্যবাদী নীতি, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ নানাভাবে নানা সময়ে আসলে এক ধরনের কোণঠাসা হয়েছিল। তবে সেই জায়গা থেকে বের হয়ে চীনের সঙ্গে এই সম্পর্ক হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এবং নানা রকম সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা থেকে শুরু করে অর্থনৈতিক সহায়তা সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে কিন্তু বেশ সম্ভাবনার একটি জায়গা তৈরি হয়েছে। তবে সেই জায়গায় কিছু শঙ্কার জায়গা রয়েছে, যেমনটি আসলে বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশকে চীনের এই যে অর্থনৈতিক সহায়তা, সেই অর্থনৈতিক সহায়তায় যেন ঋণের বেড়া জালে বাংলাদেশকে যেন আবদ্ধ করে ফেলতে না পারে, সেই জায়গায় কিন্তু কূটনৈতিক সম্পর্কের দিক থেকে, পররাষ্ট্রনীতির দিক থেকে বাংলাদেশকে বেশ কৌশলী ভূমিকা রাখতে হবে। তো এই সব কিছু নিয়ে আসলে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। পাশাপাশি অন্য আরেকটি যে প্রতিবেদনের দিকে যদি আমরা তাকাই, পাশে রয়েছে ঋণের জন্য নতুন করে IMF এর কাছে সরকার, অর্থাৎ আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল রয়েছে IMF, তার কাছে কিন্তু নতুন করে 3 বছর মেয়াদী একটি ঋণের যে আলোচনা চলছে বা ঋণের যে আবেদন, সেটি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে 9 জুন IMF-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি এই চিঠির ভিত্তিতে কিন্তু আসলে IMF-এর কাছ থেকে যে ঋণ সহায়তা, সেটি আসলে চাওয়া হয়েছে। তো সেই যে আসলে আমরা যেমনটি জেনে থাকি যে কোনো দেশ যদি অর্থনৈতিক চাপে থাকে, সেই অর্থনৈতিক চাপ থেকে মুক্তির জন্য যে ঋণ সহায়তা, সেই ঋণ সহায়তার জন্য কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে সহায়তা চেয়ে থাকে, এবং তারই পরিপ্রেক্ষিতে বা তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষ থেকে সেই সহায়তা চাওয়া হয়েছে, এবং সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা অন্যান্য কি খবর রয়েছে সেদিকে যদি তাকাই, আন্তর্জাতিক বিষয়ে কিন্তু ইরানের হামলায় ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে প্রস্তাব পাশ হয়েছে। যেমনটি আসলে আমরা জেনেছি যে যুক্তরাষ্ট্রের যে মার্কিন সিনেট, সেই মার্কিন সিনেটে কিন্তু ট্রাম্পের যে যুদ্ধনীতি, সেই যুদ্ধনীতিকে মোটামুটি থামিয়ে দেওয়ার জন্য বা ট্রাম্পের যুদ্ধনীতির বাইরে গিয়ে আসলে ট্রাম্পকে এই যুদ্ধনীতির বিরোধী একটি বিল পাশ হয়েছে, এবং সেই বিলে কিন্তু 2 ভোটের ব্যবধানে ট্রাম্পের এই যে যুদ্ধ, অর্থাৎ তার একক ইচ্ছার ভিত্তিতে যে ইরান যুদ্ধে তার প্রবেশ করা, সেই ব্যাপারটি আসলে মাথায় রেখে এই রকম একটি বিল কিন্তু পাশ হয়েছে। সেই সঙ্গে আসলে যেমনটি এর আগে কয়েকদিন ধরে আলোচিত একটি বিষয় ছিল যে নারায়ণগঞ্জ 3 আসনের যে MP, তার ছেলে খায়রুল ইসলাম সজীব, তাকে আটক করা হয়েছিল, এবং তার যে আসলে দাপট, সেই দাপট নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে যে সংসদ সদস্য হওয়ার পরে তার সংসদ সদস্যের যে ছেলে, তার প্রভাবে কিন্তু এলাকাবাসী মোটামুটি এক ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, সেই ফুটবল বিশ্বকাপের খবরও কিন্তু প্রথম পাতায় স্বাভাবিকভাবে স্থান পেয়েছে। সেখানে পর্তুগালের যে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে রোনালদোর যে রাজকীয় প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালে দেখতে চাই যে দৈনিক সমকালের প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে, সেখানে একটি প্রথম যে বিষয়টি স্থান পেয়েছে সেটি আসলে এই যে সাম্প্রতিক বাজেট, সেই বাজেটের পর থেকে আসলে মুদি দোকান সহ 16 ব্যবসায় সুনির্দিষ্ট কর দিতে হবে, অর্থাৎ করের বিষয়ে একটি নির্দেশনা জারি হয়েছে। অর্থাৎ নানা রকম যে ব্যবসা খাত রয়েছে, সেই ব্যবসা খাতগুলোর মধ্যে বৈদেশিক যে প্রসাধনীগুলো রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, এবং সেই সঙ্গে
বেশ কিছু 16টি খাতে আসলে বেশ কিছু ব্যবসা খাতে কর আরোপ করা হয়েছে। তবে এই কর আরোপের নানা রকম কিন্তু সুবিধা অসুবিধা নিয়ে নানা রকম আলোচনা চলছে এবং সেই আলোচনাগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর, সেই চীন সফর নিয়েও এখানে কথা বলা হয়েছে, যেমনটি আসলে প্রথম আলোতেও বলা হচ্ছিল। তো বেইজিংয়ে প্রধানমন্ত্রী এবং আজ লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠক ঘিরে যে নানা জল্পনা কল্পনা চলছে এবং যেমনটি আসলে জানা গেছে যে প্রায় 15টি মানে চুক্তি সমঝোতা স্মারক সহ প্রায় 15টি দলিলে সই হতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এবং তার পাশাপাশি সিনেটে ঐতিহাসিক বিল পাস, ট্রাম্পকে প্রতীকী ভর্ৎসনা, অর্থাৎ ইরানের ওপর যে হামলা, সেই হামলা শুরু থেকেই কিন্তু যেমনটি আসলে বলে আসা হচ্ছিল, নানা রকম সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর হচ্ছিল যে ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে ট্রাম্পের একক ইচ্ছায় কিন্তু জড়িয়ে যায় এবং সেই ট্রাম্পের এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর থেকে মোটামুটি কিন্তু ট্রাম্প এই যুদ্ধ সামাল দিতে অর্থনৈতিকভাবে কিছুটা হিমশিম খেতে হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটোর কাছ থেকে যে সাহায্য তিনি চেয়েছিলেন সেই সাহায্যও পাননি। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে কিন্তু ট্রাম্পের বিপক্ষে বা ট্রাম্প বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হচ্ছিল। সেই মনোভাবের সর্বশেষ বহিঃপ্রকাশ হচ্ছে এই চুক্তি। সেই চুক্তিতে আসলে ট্রাম্প যে একক ইচ্ছায় যুদ্ধে জড়িয়ে যাওয়া, সেই জড়িয়ে যাওয়াকে আটকানোর জন্য এই চুক্তিটি কিংবা এই সিনেটে এই বিলটি পাশ হয়েছে। সেই সঙ্গে আর যে সমস্ত খবর রয়েছে সেখানে হচ্ছে বাজেট ঘাটতি মেটাতে ইসলামী বন্ড, অর্থাৎ বাজেটের যে ইস্যু, সেই বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। আরেকটি শঙ্কার জায়গায় এখানে প্রতিবেদনে উঠে এসেছে, যেমনটি আসলে এর আগেও আরেক পত্রিকা অর্থাৎ দ্য নিউ এজে এই ব্যাপারে একটি শিরোনাম হয়েছিল, সেটি এখানে উঠে এসেছে আজকের পত্রিকায়। সেটি হচ্ছে ডেঙ্গু ছড়িয়েছে ঢাকার বাইরে, সর্বোচ্চ রোগী বরিশালে। অর্থাৎ যেমনটি আসলে হয়ে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অর্থাৎ এই মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কিন্তু শহরাঞ্চলে যেমনটি হয়, গ্রামাঞ্চলে তার তুলনায় কিছুটা কম থাকে। তবে সেই জিনিসের বা সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে সাম্প্রতিক সময়ে এসে, যেমন 2026 সালে এসে ঢাকার চেয়ে ঢাকার বাইরে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সে বিষয়ে একটি শঙ্কা জায়গা দেখে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি দৈনিক যুগান্তরে দেখতে চাই, দৈনিক যুগান্তরে যে সমস্ত প্রতিবেদন বা শিরোনাম আসলে উঠে এসেছে, সেখানে যেমনটি আসলে বলা হচ্ছিল যে উচ্চ করে নাকাল ব্যবসা বাণিজ্য, এটি আসলে বেশ শঙ্কার একটি জায়গা। বাজেটের পর থেকে এই যে উচ্চ কর আরোপ কিংবা নানা ধরনের ভ্যাট ট্যাক্সের যে বিধিনিষেধ, এটি কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ হুমকি স্বরূপ। কেননা বাংলাদেশের অর্থনীতিতে আসলে একদিকে যেমন দেশীয় যারা ব্যবসা বাণিজ্য করছেন, দেশীয় ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারা যেরকম একরকম করের চাপে পিষ্ট হচ্ছেন, ঠিক একইভাবে বৈদেশিক বিনিয়োগ কিংবা বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে গেলে এই দেশে যে সমস্ত সুবিধা থাকা উচিত, সেই সুবিধার সূচকেও কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই করের যে বোঝা, সেই বোঝা কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং সেই কারণে কিন্তু বিদেশি বিনিয়োগ যারা করেন, বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন, তারা আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এ সমস্ত দেশে কিন্তু তারা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন, যেটি আগে কিন্তু বাংলাদেশে তারা বিনিয়োগ করতেন। তো এই জায়গায় একটি শঙ্কার জায়গা তৈরি হচ্ছে এবং সেই বিষয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। সেই সঙ্গে আসলে প্রথম আলো বা অন্যান্য পত্রিকাতেও যেমন বলা হচ্ছিল যে বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ চীনের সঙ্গে এই যে বাংলাদেশের সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনটি আসলে করেছিলেন, সেই পথেই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানও হাঁটছেন। তবে এই জায়গায় আরও একটি প্রতিবেদন করা হয়েছে, চীনা সহায়তা উন্নয়নে গতি, শঙ্কাও কম নয়, এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আসলে অন্যান্য পত্রিকায় যেমন খবরাখবর ছিল, সেগুলোই মোটামুটি বারবার ঘুরে ফিরে আসছে। এ পর্যায়ে আমরা দ্য নিউ এজ যদি দেখতে চাই, দ্য নিউ এজে যে শিরোনামগুলো রয়েছে, সেখানে হচ্ছে ইউএন অডিট ফাইন্ডস ফান্ডস গোয়িং ডাউন দ্য ড্রেন, অর্থাৎ ইউএন একটি প্রতিবেদন করেছে এবং তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে তহবিল দেওয়া হচ্ছে, সেই তহবিলগুলো আসলে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেখানে কিন্তু আসলে পৌঁছাচ্ছে না, অন্যান্য হাতে চলে যাচ্ছে এই ফান্ডগুলো। এটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে 10 লাখ মোর গভর্নমেন্ট অফিসিয়ালস টু কাম আন্ডার ট্যাক্স নেট, অর্থাৎ বাজেটের পরবর্তীতে যে ট্যাক্স বা কর নিয়ে যে বিষয়টি অন্যান্য পত্রিকাতেও ছিল, সে বিষয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। পিএম হোল্ডস টক্স উইথ চাইনিজ প্রিমিয়ার টুডে বা প্রাইম মিনিস্টার টুডে, এই জায়গায় হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে নো ডিল ইয়েট টু রিপ্যাট্রিয়েট স্টোলেন মানি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ যেমনটি বলেছেন, সেটি বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এবং এই ছিল মোটামুটি দ্য নিউ এজের যে প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেটি। তো দর্শক, আমরা আপনাদের প্রতিনিয়ত যেমনটি জানানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকের যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে, সেই পত্রিকার যে প্রধান শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছিলাম এতক্ষণ। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া তামান্না। আলিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরকে দিনের শুরুর অংশের পত্রিকার খবরাখবরগুলো আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। বুধবার নওগাঁ সীমান্তে নারী ও শিশু সহ 9 জনকে পুষিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যদিও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়।
আজকের পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ ইসলাম, গতকাল 9 জনকে যে এই পুষনের চেষ্টা করা হয়েছিল, তাদের কি অবস্থা এখন? তাদের সাথে কথা হয়েছে কিনা কিংবা তাদের ব্যাপারে জানতে পেরেছেন কিনা? তারপরে নতুন করে কোনো পুষনের চেষ্টা হয়েছে কিনা? সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাবেন। ইমন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ শান্ত বলা চলে এবং আপনি যেমনটি বলছেন আসলে গতকাল যে 9 জনকে পুষিনের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে আসলে সীমান্তে নেই। গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু তাদেরকে ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে বিজিবির পক্ষ থেকে। আমরা সেই সীমান্তে রয়েছি, পাতারি সীমান্তে, এবং আমরা এখানে দেখছি যে গতকাল এই স্থানে সবাইকে বসিয়ে রাখা হয়েছিল সারা দিন এবং সন্ধ্যার পরে এই সীমান্তের অংশে যে লাইটগুলো রয়েছে ভারতের, সেই লাইটগুলো বন্ধ ছিল এবং ধারণা করা হচ্ছে তারা এই 9 জনকে ফেরত নেওয়ার জন্য আসলে সেই লাইটগুলো বন্ধ রাখে এবং 10টার দিকে যখন লাইট তারা জ্বালায়, আমরা কিন্তু সেই মুহূর্তে এই 9 জন ব্যক্তিকে আসলে এই সীমান্ত এলাকায় অর্থাৎ শূন্য রেখায় আমরা দেখিনি, যার কারণে আমরাও মোটামুটি ধারণা করছি যে লাইট বন্ধ করে হয়তো তারা ভারতে তাদের ব্যাক করেছে। এবং আজকে সকালে বিজিবির পক্ষ থেকে একটি প্রেস নোটের মাধ্যমে আসলে জানানো হয়েছে যে 9 জন ব্যক্তি আসলে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ, তাদের আবার ভারতে নিয়ে যাওয়ার যে একটি ধারণা, সেটিও আসলে বিজিবির পক্ষ থেকে করা হচ্ছে। এবং স্থানীয়রা স্পষ্টভাবে আসলে বলছে যে যেহেতু লাইট বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ তারা বলছিলেন যে সীমান্তে যখন লাইট বন্ধ রাখে বিএসএফ তখন আসলে তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন থাকে, যার কারণে আসলে সীমান্তে লাইটগুলো তারা বন্ধ রাখে। এবং গতকাল ঠিক এমনটি হয়েছে, রাত 8টা থেকে 10টার পর্যন্ত আসলে শুধু এই সীমান্তের এই কয়েকটি পিলারে আসলে এই লাইট বন্ধ রাখা হয়েছিল এবং যখন 10টার দিকে আসলে লাইটগুলো জ্বালানো হয়, সেই সময় আসলে এই যে শূন্যরেখায় 9 জনকে বসিয়ে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু আর চলাফেরা বা তাদের কোনো অস্তিত্ব কিন্তু আমরা দেখিনি, এখানে কেউই দেখেনি। তার ফলে আসলে ধারণা করা হচ্ছে যে এই 9 ব্যক্তিকে ভারত তাদের বিএসএফ ফেরত নিয়েছে। এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ খানিকটা ভালো বলা চলে। এখন ওই পাশে আসলে বিএসএফের যারা সদস্য রয়েছেন তারাও টহল দিচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বর্ডার গার্ডের তারাও আসলে এখানে আমরা টহল দিচ্ছে। সব মিলিয়ে এখন বেশ শান্ত বলা চলে। আর তাছাড়া আমরা একটু আগেই 16 বিজিবির যিনি অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছিলেন যে সীমান্ত উত্তেজনা বা সীমান্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক রাখতে তাদের টহল জোরদার সেটি তো নিয়মিতই সেটি করা হচ্ছে। পাশাপাশি আসলে সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে যেগুলোতে পুষিনের মতো ঘটনা ঘটছে সেই এলাকাগুলোতে আরও বেশি নজরদারি কিন্তু বিজিবির পক্ষ থেকে রাখা হচ্ছে। তো এমনটি ছিল নওগাঁর সাপাহারের এই সীমান্ত থেকে আমার কাছে। তৌহিদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর বাস টার্মিনালগুলো যেন অনিয়ম আর অরাজকতার আরেক নাম, যেখানে সেখানে যাত্রী ওঠানামা আর প্রধান সড়ক দখল করে পার্কিংয়ে বাড়ছে যানজট, ভোগান্তি। নগরবাসীদের দাবি দ্রুত টার্মিনালগুলো শহরের বাইরে নেওয়ার। দুর্ভোগ কমাতে সরকার টার্মিনাল সরানোর পরিকল্পনা করলেও বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। টার্মিনালের ভেতর বিশাল জায়গা রেখে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী পর্যন্ত প্রধান সড়কে পার্কিং করা হয় শত শত বাস। কাউন্টার থেকে যাত্রী না তুলে রাস্তা থেকেই যাত্রী ওঠানামার প্রতিযোগিতাও চলে। ফলাফল, বনানী থেকে বিমানবন্দর মহাসড়ক যানজটে স্থবির। অনিয়ম ঠেকাতে রাস্তায় ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের তৎপরতা থাকলেও তার থোড়াই কেয়ার করেন পরিবহন মালিক, শ্রমিকরা। কাউন্টার ভিতরে বাইরে থেকে কেন যাত্রী তুলতেছেন? বাইরে তো মনে করেন আমার গাড়িগুলো বাইরে তো যাত্রী উঠে, বুঝছেন, টুকটাক। ওই জায়গায় শৌখিন খারাপ রয়েছে, আমি একদম জ্যামে আছি, বুঝলেন, প্যাকেট রাস্তা বন্ধ, তাই উড়াই লইলাম। কিছু অপরাধ হয় যে সিলি অপরাধ, হয়তো একটা যাত্রী উঠাবে বা একজন বৃদ্ধ মহিলা উঠবে বা একজন রোগী উঠাবে, ওই ক্ষেত্রে আমরা একটু এক্সকিউজ করি। আদারওয়াইজ আমরা গাড়িগুলো ধরে প্রসিকিউশন দিই। তারপরে যে এমন হয় গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে, ড্রাইভার আমি খুঁজে পেলাম না, সেক্ষেত্রে আমরা রেখারের মাধ্যমে সেটা ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিই। ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তান। ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘিরে রাত দিন বাস মালিক শ্রমিকদের অরাজকতা।
গোলাপশাহ মাজার থেকে শুরু করে বংশাল হয়ে তাঁতিবাজার পর্যন্ত রাস্তার দুই পাশেই পার্কিং করে রাখা বাস। একে তো টার্মিনালের ভেতরে জায়গা কম, তার উপর কোনো বাস কোম্পানির নিজস্ব পার্কিং নেই। ইচ্ছামতো যাত্রী ওঠানামার কারণে নাজেহাল মানুষ। আজকে যেরকম অবস্থা দেখতেছেন, কালকে এসেও এই অবস্থাই দেখবেন। টার্মিনাল ঘিরে সমস্যার সমাধানে এগুলো সরানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ফুলবাড়িয়া থেকে আমরা কেরানীগঞ্জ, আর গাবতলীকে হেমায়েতপুর, আর মহাখালীটাকে আমরা পূর্বাচল, অস্থায়ী ভিত্তিতে এখানে নেওয়া হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যদি টার্মিনাল সরানোও যায়, তখন দরকার হবে আধুনিক ব্যবস্থাপনা। টার্মিনালগুলিকে আপনি চালু করেন, শহরের মধ্যে যে টার্মিনালগুলি আছে, টিকিট কাউন্টারগুলি যদি সুশৃঙ্খল করা যায়, তাহলে যাত্রীরা টার্মিনাল থেকে উঠবে। তাহলে হবে কি, এটা একটা টেকসই সমাধান হবে। কারণ আমরা পুরো টার্মিনাল যদি সরিয়ে নিয়ে যাই, তাহলে হবে কি, শহরতলিতে যাত্রী নামিয়ে দেওয়ার পর এই যাত্রীরা শহরতলি থেকে যে শহরের মধ্যে ঢুকবে, এই কানেক্টিভিটি বা আন্তঃসংযোগ, এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ শহরের মধ্যেই তো বাস আমরা ঠিক করতে পারিনি। 2021 সালে প্রথম ঢাকার টার্মিনালগুলো নগরীর বাইরে নেওয়ার উদ্যোগ নেন প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু এতদিনেও এর সিকিভাগ বাস্তবায়ন হয়নি। এখন বিএনপি সরকার এ নিয়ে কি সমাধান দেয়, সেটি দেখার বিষয়। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। মুদি দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান সহ এই ধরনের বেশ কিছু ব্যবসায়িক খাতকে 2026-27 অর্থ বছরের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। মন্ত্রীর তথ্য অনুযায়ী আগামী অর্থ বছরে যেসব ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, সেগুলো হলো মুদি দোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেশনারি, প্রসাধনী সামগ্রীর দোকান, প্লাস্টিক এবং সিরামিক্সের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটস, মুঠোফোন, এসি, ফ্রিজ, ওভেন এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট, হার্ডওয়্যার এবং স্যানিটারি এবং ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড, সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ। অর্থমন্ত্রী জানান, বিগত 2024-25 অর্থ বছরে ভ্যাট বাবদ 1,41,586 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডাল ও তেল কিনতে 812 কোটি টাকার বেশি ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে এলএনজি, সার আমদানি, টুনা মাছ গবেষণা, বেনাপোল বন্দরের কার্গো হ্যান্ডেলিং এবং ঢাকা দক্ষিণ সিটির খাল পুনরুদ্ধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট 23টি প্রস্তাবের মধ্যে 20টির অনুমোদন দেওয়া হয়। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য 22,500 মেট্রিক টন মসুর ডাল এবং 4 কোটি লিটার ভোজ্য তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় 812 কোটি 31 লাখ টাকা। দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি আমদানি করা হবে। এই খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,365 কোটি টাকা। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে 30,000 টন ইউরিয়া এবং 30,000 টন টিএসপি সার কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভে এবারে নদীতে পেঁয়াজ ফেলছেন কৃষক। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। দাম না থাকায় চরম হতাশ রাজবাড়ীর অন্য চাষিরাও। বস্তা ভর্তি পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক। দাম না পেয়ে এভাবেই প্রতিবাদ জানান রাজবাড়ীর চাষি আসগর আলী। খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ীর বাজারগুলোতে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকা মন। কৃষকরা জানান, এই দামে তাদের উৎপাদন খরচই ওঠে না। অন্য অন্য জিনিসের সবকিছুর দাম বেশি, কিন্তু পেঁয়াজের দামটা আর কিরকম ভাবে পাওয়া যাচ্ছে না। পেঁয়াজের দাম তো ধরেন যে সেই হারে যে হারে দাম হওয়ার কথা, সে হারে তো দাম নাই। 1 মণ পিস খরচ হলো 1500 টাকা, বেশি বেচা লাগতেছিল 800-700। উৎপাদন বেশি হয়, দাম কম বলে জানান কৃষি কর্মকর্তা। সংরক্ষণের উপর জোর দিলেন তারা। সেকেন্ড জেনারেশনের হাইব্রিড যারা কিং জাতের পেঁয়াজ বেশি উৎপাদন করে, এর ফলে উৎপাদন অনেক বেড়ে গেছে, ফলনও বেশি। কৃষকের ঘরে এখন আমাদের 3 লক্ষ থেকে 3,75,000 মেট্রিক টনের মতো পেঁয়াজ সংরক্ষিত রয়েছে। আমি আশা করি সামনে পেঁয়াজের দাম আরও বাড়বে, কৃষক ন্যায্য মূল্য পাবে, বেশি দাম পাবে। 5,500-এর মতো ব্লোয়ার মেশিন
দেওয়া হয়েছে, যেটা দিয়ে প্রায় 70 থেকে 80,000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। এর ফলে কিছুটা কৃষক নিস্তার পাচ্ছে। পাশাপাশি সরকার হয়তো ভবিষ্যতে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কালেকশন সেন্টার যদি করে এবং সরকারিভাবে টিসিবির মাধ্যমে পেঁয়াজ ক্রয় করে, হয়তো কৃষক কিছুটা মুক্তি পাবে আর কি এখান থেকে। পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আমরা দিনের শুরুতে যদি জেনে নেই আজকে সারাদিন আবহাওয়াটা কেমন থাকবে এবং এই মুহূর্তে ট্রাফিক আসলে কেমন, তাহলে সারাদিনের পরিকল্পনা সাজানো দিনের শুরুতেই সহজ হয়ে যায়। আর সেই ক্ষুদ্র প্রয়াসে আরেকটি স্টুডিওতে ওয়েদার এবং ট্রাফিক আপডেট জানাতে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ইমন, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় এরই মধ্যে কিন্তু 8টা বেজে 3 মিনিট, অর্থাৎ যারা অফিসমুখী যাত্রী রয়েছেন তারা অনেকেই হয়তো বের হচ্ছেন কিংবা বের হয়ে পড়েছেন কিংবা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো তাদের সেই সারাদিনের কর্মপরিকল্পনা সাজাতে গেলে আজকের আবহাওয়া কেমন সেটি জেনে নিলে কিছুটা সুবিধা হয়। সেই সঙ্গে ট্রাফিক আপডেট যদি জেনে নেওয়া যায় তাহলে ঠিক কোন কোন সড়কে যানবাহন কেমন রয়েছে, যানজট কেমন রয়েছে সেগুলো জেনে কর্মপরিকল্পনা সাজালে অনেকাংশেই আসলে এই যানজট পরিহার করে কিংবা যানজটপূর্ণ সড়কগুলো এড়িয়ে চললে কিছুটা সময় হাতে নিয়ে বা বাঁচিয়ে আসলে দিনের কাজ শেষ করা যায়। তো আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের নিয়মিত আয়োজন এবং সে পর্যায়ে আমরা প্রথমেই যেমনটি দেখে থাকি আজকে বিশ্বের বিভিন্ন শহরগুলোতে আসলে বায়ুমান কেমন এবং সেই বায়ুমানের ভিত্তিতে কোন কোন দেশের বায়ুমান ভালো রয়েছে এবং কোন কোন দেশের বায়ুমান কিছুটা খারাপ কিংবা কোন কোন দেশের বায়ুমান কেমন এবং সব কিছু মিলিয়ে ঠিক ঢাকার অবস্থান কোথায় সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাই। এর ভিত্তিতে এই জায়গাটিতে আমরা আসলে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান জরিপ সংস্থা IQ Air তারা যেমন আসলে সূচক নির্ধারণ করে থাকে, তার ভিত্তিতে 0 থেকে 50-এর মধ্যে যদি বায়ুমান সূচক থাকে সেই বায়ুকে ধরে নেওয়া হয় সুস্থ বা স্বাস্থ্যকর বায়ু কিংবা বিশুদ্ধ বায়ু। এর উপরে 50-এর উপরে উঠে গেলে সূচক সেটাকে আসলে যদিও মোটামুটি বায়ু কিন্তু তারপরেও আসলে সেটিকেও ভালো হিসেবেই বিবেচনা করা হয়। এরপরে 100 ছাড়িয়ে গেলে অর্থাৎ 100 থেকে 150-এর মাঝে যদি থাকে এটি আসলে নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষ অর্থাৎ শিশু কিংবা বয়োবৃদ্ধ যারা রয়েছেন কিংবা যারা শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তাদের জন্য সেটিকে অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত করা হয়। এর পাশাপাশি 150 ছাড়িয়ে গেলে সেটি আসলে পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু এবং এর উপরে যাই থাকবে দূষিত বায়ু হিসেবেই চিহ্নিত হবে। তো সেই জায়গায় আসলে আজকে সারা বিশ্বের যে শহরগুলো বিশুদ্ধ বায়ুর দিকে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের মধ্যে প্রথম যে দেশটি রয়েছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার শহর সিডনি রয়েছে শীর্ষস্থানে বা প্রথম স্থানে, তাদের বায়ুমান সূচকে তাদের অবস্থান হচ্ছে 15, অর্থাৎ বেশ ভালো উন্নত বায়ু তাদের শহরে আজ বিরাজ করছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের শহর কোব, অর্থাৎ সেই কোবে বায়ুমান সূচক হচ্ছে 17, অর্থাৎ বেশ ভালো বা মানে স্বাস্থ্যকর বায়ু। এর পাশাপাশি আয়ারল্যান্ডের ডাবলিন রয়েছে 3 নম্বরে এবং তারপর আছে জাপানেরই আরেকটি শহর ওসাকা এবং পরপর কিন্তু অস্ট্রেলিয়ার আরও একটি শহর রয়েছে ক্যানবেরা। অর্থাৎ ক্যানবেরা এবং সিডনি এই সপ্তাহ জুড়েই তারা আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় প্রথম দিকেই থাকছে। তারই ধারাবাহিকতায় আজও সিডনি রয়েছে প্রথম স্থানে এবং ক্যানবেরা রয়েছে ঠিক দ্বিতীয় স্থানে। এ পর্যায়ে যদি আরও কয়েকটি দেশ নিয়ে কথা বলি সেখানে কিন্তু নিউজিল্যান্ডের অকল্যান্ড রয়েছে, অকল্যান্ডের পাশাপাশি সাউথ কোরিয়ার বুসান রয়েছে। তাদের বায়ুমানের সূচক নিয়ে যদি কথা বলি এদের সবারই বায়ুমান সূচক কিন্তু মোটামুটি 20-এরও নিচে, অর্থাৎ যেখানে 0 থেকে 50 পর্যন্ত থাকলে আমরা ভালো বা বিশুদ্ধ বায়ু হিসেবে চিহ্নিত করছি সেখানে তাদের বায়ুমান 20-এরও নিচে রয়েছে, অর্থাৎ বেশ সুস্বাস্থ্যকর বায়ু সেখানে রয়েছে। এবং জাপানেরই আরেক শহর কোয়েটো রয়েছে, কানাডার মন্ট্রিল রয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো রয়েছে। শীর্ষ 10টি শহরের বায়ুমান সূচক নিয়ে কথা বললাম। এ পর্যায়ে যদি ঠিক ঢাকার অবস্থান কোথায় সেটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ঢাকার বায়ু কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো রয়েছে, যদিও ঢাকার বায়ুমান সূচক খুঁজতে গেলে দূষিত শহরে তালিকায় যেতে হয়। সেখানে ঢাকার অবস্থান রয়েছে সাধারণত প্রথম 1 থেকে 10-এর মধ্যে থাকে ঢাকার অবস্থান, তবে আজ ঢাকার অবস্থান কিন্তু 15-তে, অর্থাৎ বায়ুমান সূচকে সেটি হচ্ছে 88। আমরা যেমনটি বলেছিলাম শুরুতেই 50-এর উপরে থাকলেই সেটি হচ্ছে বায়ুমান সূচকের দিক থেকে কিছুটা অস্বাস্থ্যকর হয়ে যায়। সেই জায়গায় আসলে বায়ুমান সূচকে 88 অন্যান্য দিনের চাইতে কিন্তু বেশ ভালো, অর্থাৎ যেখানে বাংলাদেশে সাধারণত বায়ুমান সূচকে 100-র উপরেই কিন্তু থেকে থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দিন আসলে সেটি 150-ও ছাড়িয়ে যেতে আমরা দেখেছি। সেই জায়গায় বাংলাদেশের বায়ুমান আজ 88, অর্থাৎ বায়ুমান সূচক কিন্তু বেশ ভালোই রয়েছে এবং শীর্ষ 10
10-এও বাংলাদেশ নেই, ঢাকা নেই, সেই জায়গা থেকে বায়ুমান কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে আসলে দূষিত বায়ুর তালিকায় অন্যান্য যে শহরগুলো রয়েছে সেখানে প্রথমেই রয়েছে DR কঙ্গোর শহর কিনশাসা রয়েছে, এবং তার পাশাপাশি ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে 2-এ। যেমনটি আসলে বলছিলাম, এদের বায়ুমান সূচকের যদি আপনারা বায়ুমান সূচকটি যদি একটু দেখা যায় সেখানে দেখতে পাবেন 150 ছাড়িয়ে গেছে। DR কঙ্গোর কিনশাসা রয়েছে 178, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে 163 বায়ুমান সূচকে। সেই সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, সেটিও 150-এর উপরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে, সেটিও 150-এর উপরে। এরপর অর্থাৎ প্রথম 4টি শহরের পর থেকে সেগুলো কিন্তু কিছুটা আসলে, যেমন চিলি সান্তিয়াগো রয়েছে, তারপর সল্ট লেক সিটি রয়েছে যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের জেরুজালেম রয়েছে। এই দেশগুলোতে কিন্তু, এই শহরগুলোতে কিন্তু আবার বায়ুমান সূচক 150-র নিচে। ভারতের দিল্লি, যেটি সাধারণত আমরা শীর্ষস্থানে থেকে দূষিত বায়ুর তালিকায়, সেটিও কিন্তু আজ কিছুটা নেমে এসেছে। 8ম স্থানে তারা রয়েছে বর্তমানে, এবং তাদের বায়ুমান সূচক আসলে 100-র উপরে, 100 থেকে 150-র মাঝামাঝি রয়েছে। অর্থাৎ সেটি আসলে নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হচ্ছে। এই পর্যায়ে ঢাকার অঞ্চল ভিত্তিক বায়ুমান নিয়ে যদি কথা বলি, যেহেতু ঢাকার বায়ুমান আজ কিছুটা ভালো দেখা যাচ্ছে, সেই জায়গায় অঞ্চল ভিত্তিকও কিন্তু বায়ুমান দেখা যাচ্ছে সবগুলোই মোটামুটি 100 নিচে রয়েছে। সাধারণত গুলশান, বাড্ডা, বাড়িধারা এই অঞ্চলে বায়ুমান সূচকের পরিস্থিতি কিন্তু বেশ খারাপ থাকে, 100-র উপরে থাকে। সেই জায়গায় তারা আজ 100 নিচে রয়েছে এই সমস্ত এলাকার বায়ুমান সূচক। গুলশান 1, বাড়িধারা, বাড্ডা সেখানে যথাক্রমে 82, 82, 94 বায়ুমান সূচক দেখাচ্ছে। সেই সঙ্গে মিরপুরের এই পাশটা নিয়ে যদি কথা বলি, সেখানেও আসলে 88, 94 দেখা যাচ্ছে। এপাশে পল্টন, সেখানে পল্টনের এই পাশটাতে একটু আসলে বায়ুমান সূচক কিছুটা খারাপ, 100-র উপরে উঠে গেছে। সেই সঙ্গে অন্যান্য জায়গায় কিন্তু বেশ বায়ুমান সূচক ভালো থাকার কারণে গড় বায়ুমান আসলে সেই 100-র নিচেই রয়ে গেছে। এ পর্যায়ে যদি বায়ুর মান সূচকের পাশাপাশি যদি আমরা আবহাওয়া নিয়ে কথা বলি, আজকের এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিছুটা কম, এবং সেই সঙ্গে এটি অনুভূতও হচ্ছে কিছুটা কম, 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম যে আজকের আবহাওয়ার দিক থেকে কিন্তু বায়ুমান সূচক ভালো হওয়ার কারণে, অর্থাৎ বাতাসের আর্দ্রতাও কিছুটা কম, এই আর্দ্রতা কম হওয়ার কারণে যেটি হয়েছে যে অনুভূত তাপমাত্রা এবং প্রকৃত তাপমাত্রার মাঝে যে বিশাল বড় ব্যবধানটি থাকে সেটি কিন্তু অনেকাংশেই কমে এসেছে, এবং বায়ুমান সূচকের যে প্রতিফলন সেটি কিন্তু আসলে এখানেও দেখা যাচ্ছে। এয়ার কোয়ালিটি ফেয়ার, অর্থাৎ বেশ ভালো বাতাসের গুণগত মান রয়েছে। এ পর্যায়ে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা নিয়ে একটু কথা বলতে চাই, আজ কিন্তু আসলে দিনের যে বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস, সেখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মোটামুটি সকাল থেকে শুরু করে 11টা পর্যন্ত আসলে মোটামুটি বেশ রৌদ্র উজ্জ্বল দিন দেখা যাবে। 11টার থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে, এবং 12টার দিকে একটু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তারপর থেকে কিন্তু আবার সেই হাস্যোজ্জ্বল দিন, অর্থাৎ রোদের দেখা মিলবে, এবং মোটামুটি আসলে বৃষ্টির সম্ভাবনাও তেমন নেই। এবং বাতাসের আর্দ্রতা নিয়ে যদি বলতে হয়, বাতাসের আর্দ্রতা দিনের শুরুতে কিছুটা কম থাকবে, যত দুপুরের দিকে যাওয়া যাবে সেখানে বাতাসের আর্দ্রতা কিছুটা বাড়তে থাকবে, এবং বেলা গড়াতে গড়াতে দুপুরের পর থেকে কিন্তু বাতাসের আর্দ্রতা আবার সহনীয় পর্যায়ে নেমে আসবে, এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা ঠিক ঢাকার শহরের যে যানবাহন, অর্থাৎ সড়কে যানবাহন কেমন রয়েছে সেটা নিয়ে যদি কথা বলতে চাই, এখানে দেখা যাবে যে অন্যান্য দিন যেমনটি হয়ে থাকে, বেশ কিছু এলাকা আমরা চিহ্নিত এলাকা রয়েছে যেখানে আসলে যানবাহনের চাপ বরাবরের মতোই বেশি থাকে, সেই জায়গায় কিন্তু আজ কিছুটা কম দেখা যাচ্ছে। যেমন আমরা সাধারণত প্রতিনিয়তই দেখতে পারি হাতির ঝিল হয়ে রামপুরা বাড্ডার যে সড়কটি রয়েছে, সেই সড়কে রামপুরা ইউলুপ ঘুরে যারা আসেন বেশ যানজট পোহাতে হয়। তবে সেই জায়গায় কিন্তু আজ তেমন যানজট এই অংশটাতে দেখা যাচ্ছে না। তার পরিবর্তে আসলে মহাখালী বাস টার্মিনালের এই পাশটাতে কিন্তু এরই মধ্যে যানজট অনেক বেড়ে গেছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের আসলে বেশ ভালো রকমের সময় হাতে নিয়ে বের হতে হবে। সেই সঙ্গে গুলশান এভিনিউ এই পাশে এর মধ্যে কিছুটা যানজট দেখা যাচ্ছে, এবং এই পাশে যদি কথা বলি ঢাকা ইউনিভার্সিটির এই পাশটাতে কিংবা শাহবাগ হয়ে কারওয়ান বাজার হয়ে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন তাদেরও কিছুটা যানজট পোহাতে হবে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা পার হয়ে এই ফার্মগেট যাওয়ার রাস্তাটিতে সাধারণত যানবাহনের চাপ খুব একটা থাকে না, তবে এই পর্যায়ে কিন্তু বেশ ভালো রকমের যানবাহনের চাপ দেখা যাচ্ছে এরই মধ্যে এই অংশটাতে। অর্থাৎ এই রাস্তাটি যারা ব্যবহার করবেন আজ ভালোই যানবাহনের চাপ থাকবে এবং যানজট পোহাতে হবে। এর পাশাপাশি ফার্মগেটের এই পাশটাতে তেজগাঁও সড়ক হয়ে এই পাশটাতে কিন্তু বেশ ভালো রকমের যানজট এরই মধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা যেমন সড়কে বেরিয়ে পড়েছেন, সেই সঙ্গে যানবাহনের চাপও বেড়ে গেছে, তার প্রভাব এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে বিজয় সরণির এই পাশটাতেও যানবাহনের চাপ রয়েছে। বেগম রোকেয়া সরণিতে কিছুটা যানজট আজ কম থাকলেও এ পাশে যারা মিরপুর 10 হয়ে বেগম রোকেয়া সরণি ব্যবহার করে
এই দিকে আসবেন, অর্থাৎ যারা আসলে এই পাশে হচ্ছে বিজয় সরণির দিকে আসবেন, তাদের কিছুটা যানবাহনের চাপ বা যানজট পোহাতে হতে পারে। কাজীপাড়া শেওড়াপাড়ার এই পাশটাতে যানবাহনের বেশ ভালো চাপ এর মধ্যে রয়েছে। তবে যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের জন্য আসলে সময় বাঁচানোর একটি হাতিয়ার হিসেবে কাজ করবে কিন্তু আসলে মেট্রো রেল, অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করবেন তারা মেট্রো রেল ব্যবহার করে কিন্তু সময় বাঁচাতে পারবেন। এর পাশাপাশি যদি আমরা এই পাশটাতে ঢাকার প্রবেশদ্বার নিয়ে একটু কথা বলি, সাপ্তাহিক কর্মদিবস, এই কারণে কিন্তু এখনও আমিনবাজার গাবতলী এ পাশটাতে কিন্তু আসলে তেমন যানবাহনের চাপ নেই। তবে সাপ্তাহিক শেষ কর্মদিবস হওয়াতে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেষ ভাগে, দিনের শেষ ভাগে কিন্তু অনেকেই থাকেন যারা ঢাকার বাইরে এই সাপ্তাহিক ছুটির দিনগুলো কাটাতে পছন্দ করেন। তারা যখন বেরিয়ে পড়বেন তখন কিন্তু এই সড়কটাতে কিছুটা যানবাহনের চাপ বাড়তে পারে কিংবা যানজট হতে পারে, সেই পূর্বাভাস কিন্তু আসলে থেকেই থাকে। এ পর্যায়ে যদি আরেকটি প্রবেশদ্বার নিয়ে কথা বলি, এপাশে যাত্রাবাড়ির এপাশটা নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে কিন্তু এখনও যেমনটি আসলে হয়ে থাকে, খুব বেশি যাত্রী চাপ বা যানবাহনের চাপ থাকে, সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। অর্থাৎ কিছুটা যাত্রী চাপ কম রয়েছে, তবে আমিনবাজার কিংবা গাবতলীর চাইতে কিন্তু এখানে এখন বেড়ে গেছে এবং যানজটও কিন্তু বেড়ে গেছে। এ পর্যায়ে যদি মতিঝিল নিয়ে কথা বলতে হয়, অফিস পাড়া, সেখানে যেমনটি হয় দিনের এই সময়টাতে বেশ ভালো রকমের যানবাহনের চাপ থাকে, তবে মেট্রো রেল ব্যবহার করে চলাচল করাতে যানবাহনের চাপ কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে এখন। অর্থাৎ এই সড়কটিতে এখনও যানবাহনের চাপ তেমন বাড়েনি, তবে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে হয়তো যানবাহনের চাপ বাড়তে পারে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের কিছুটা সময় হাতে নিয়ে রাস্তায় বের হলে কিছুটা সুবিধা হতে পারে, অর্থাৎ সড়ক হাতে নিয়ে বের হওয়া উচিত। তবে এপাশে আরেকটি জায়গায় কিন্তু বেশ ভালো রকমের জ্যাম দেখা যাচ্ছে। এপাশে কামাল আতাতুর্ক এভিনিউ, এপাশটা ফাঁকা রয়েছে, অর্থাৎ তেমন জ্যাম নেই। তবে এই ছিল আসলে মোটামুটি এই পাশটাতে। এ পর্যায়ে যদি মিরপুরের এই পাশ নিয়ে তো কথা বললামই, এ পাশে যেমনটি হয় মিরপুর 11-র এই পাশে কিন্তু কিছুটা জ্যাম দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করে উত্তরার দিকে যাতায়াত করবেন তাদের কিছুটা সড়কে যানজট পোহাতে হতে পারে। এবং এই ছিল মোটামুটি আজকের যে সড়কের অবস্থা তার সবশেষ, এবং তার আগে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানছিলাম, সেই সঙ্গে বায়ুমান সূচক নিয়েও কথা বলছিলাম। তো মোটামুটি এই ছিল আজকের আয়োজনে আমাদের সর্বশেষ। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বায়ুমান বেশ খানিকটা ভালোই রয়েছে, 15 নম্বর অবস্থানে বাংলাদেশ রয়েছে, এবং সারাদিন আবহাওয়াটাও বেশ ভালোই থাকবে। যেহেতু অফিস যাওয়ার সময় শুরু হচ্ছে, সেই সাথে সাথে জ্যামও কিন্তু হয়তো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সব মিলিয়ে আপনি বিস্তারিতভাবে সবকিছু জানাচ্ছিলেন। গৃহস্থলের বর্জ্য, বাজারের ময়লা আবর্জনা, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে মৎস্য উৎপাদনও। দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবুজ পাহাড় আর নীল জলরাশির অপূর্ব মেলবন্ধন রাঙামাটির কাপ্তাই হ্রদ। এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃত্রিম হ্রদ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর এখানে আগমন ঘটে হাজার হাজার পর্যটকের। এই সৌন্দর্যের আড়ালে বাড়ছে ভয়াবহ সংকট। গৃহস্থালির বর্জ্য, বাজারের ময়লা আবর্জনা এবং পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কাপ্তাই হ্রদ। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে মৎস্য উৎপাদনও। শুষ্ক মৌসুম আসলে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যায়, তখন দেখা যায় যে নদী পাড়গুলোতে এটা প্রচুর পরিমাণে বর্জ্যগুলো দেখা যায়, প্লাস্টিকগুলো একদম স্পষ্ট হয়ে উঠে যায়। তখন বোঝা যায় যে আসলে আমরা কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য এখানে ফেলেছি। এখানে যারা পর্যটক আসে এবং যারা এই এলাকায় বসবাস করে, সবাই সবকিছুকে কাপ্তাই লেকটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পলি ভরাট হয়ে যাওয়াতে এখানে ভালো করে তারা ব্রিডিং পারফরমেন্স করতে পারতেছে না, এই জন্য তারা ডিম না ছাড়ার কারণে রুই জাতীয় মাছ কমে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন কাপ্তাই হ্রদকে রক্ষায় প্রয়োজন কঠোর আইনের প্রয়োগ, পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। যারা এই হ্রদের সাথে সংশ্লিষ্ট এবং হ্রদ ব্যবহারকারী প্রত্যেককে এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ব্যবস্থা করার ক্ষেত্রে আইনের যে প্রয়োগগুলোকে কঠোরভাবে বাস্তবায়ন আমরা পদক্ষেপ দাবি জানাচ্ছি। কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত তখনই করা সম্ভব যদি শহরকে পরিবেশ বান্ধব করা যায়। এটা যদি সম্ভব না হয় তাহলে সম্ভব না। তবে হ্রদের দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসন। পৌরসভার যারা বর্জ্য নিয়ে যায় তারা যেন দ্রুত এটা নিয়ে যায়। একইভাবে কাঁচা বাজার এলাকায় যে সকল পচনশীল বর্জ্য আছে সেই বর্জ্যগুলো যেন দ্রুত নিষ্কাশন করা যায় এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, সেই বিষয়ে পৌরসভা এবং সংশ্লিষ্ট যারা আছে তারা কার্যক্রম করবে, এবং এটা আমরা
তদারকি করব। কাপ্তাই হ্রদ থেকে প্রতি বছর প্রায় ৭,৫০০ থেকে ১০,০০০ মেট্রিক টন মাছ আহরণ হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সুপেয় পানির জন্য কয়েক দশকের হাহাকার ঘুচতে যাচ্ছে চট্টগ্রামের বন্দর পতেঙ্গা এলাকার ৫ লক্ষাধিক মানুষের। দীর্ঘদিনের দাবির পর অর্থমন্ত্রীর উদ্যোগে ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে ওয়াসাপ। এতে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। চট্টগ্রামের অন্যতম ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা বন্দর পতেঙ্গা। বিমানবন্দর, ইস্টার্ন রিফাইনারি, ইপিজেড, নৌবাহিনীর ঘাঁটিসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা সমৃদ্ধ এই জনপদের মানুষের দীর্ঘ কয়েক দশকের হাহাকারের নাম সুপেয় পানি। একদিকে ওয়াসার পানি সরবরাহ নেই, অন্যদিকে সাগর তীরবর্তী এই এলাকায় টিউবওয়েলের পানিও লবণাক্ত। ফলে নিত্য কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে মানুষ। পানি কিনে খাওয়াই ভরসা স্থানীয়দের। ভ্যানগাড়ি থেকে পানি খাওয়ার পানি কিনে খাই এবং ব্যবহার করি। আর পানিগুলো এমন লবণাক্ত যে গায়ে দিলে গায়ে অ্যালার্জি পর্যন্ত হয়। কারণ এটাতে আয়রনযুক্ত এবং প্লাস আমাদের সাগর কাছে থাকাতে আমাদের পানিগুলো লবণ। তো এই লবণাক্ত পানি আমরা ব্যবহারের ফলে অনেক রোগের সম্মুখীন হচ্ছে। আমরা বিভিন্ন রোগ হচ্ছে, আপনার পানিবাহিত যে রোগগুলো আছে ওইগুলো হচ্ছে। পছন্দ মতো গার্ডেন করতে পারি না লবণাক্ত পানির কারণে। আমাদের বিল্ডিং, আমাদের অ্যাসেট সব কিছুই আমরা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে এই লবণ পানি ব্যবহার করাতে। পানির ভোগান্তি লাঘবে দীর্ঘদিনের আন্দোলনেও আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে এখানে শুরু হয়েছে ওয়াসার পানি সরবরাহের কাজ, যেখানে মাঠে নেমেছেন তার ছেলে ইসরাফিল খসরু। একটা শহরে দুটো ওয়ার্ডে পানি থাকবে না, এটা ভাবাই যায় না। অতি দুঃখজনক যে এই ব্যবস্থাটা নেওয়া হয়নি। এটা আমার মনে হয়েছে এটা আমাদের কাজ করা উচিত। আমাদের যে মাননীয় সংসদ আছেন উনি এটা মনে করেন এটা প্রায়োরিটি। সো এটা ভিত্তি করে কিন্তু আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে অ্যাটলিস্ট এই চট্টগ্রাম 11 আসনে এটা কেন সমাধান করেন এটা আমরা চিন্তাভাবনা করছিলাম। ওয়াসা বলছে কর্ণফুলী টানেলের ডাক্ট লাইন ব্যবহার করে নদীর ওপারের ভান্ডালজুরি প্রকল্প থেকে কয়েক কোটি লিটার পানি বন্দর পতেঙ্গা এলাকায় দেয়া সম্ভব। এখন সেটি বাস্তবায়নেই চলছে মাঠ পর্যায়ের কাজ। ভান্ডালজুরিতে আমাদের এখন 5 কোটি পানির মতো আছে। সুতরাং আমরা যদি সুযোগ পাই এবং ডাক্ট যদি আমরা টোটাল ইউজ করতে পারি 24 ইঞ্চি ডায়া, তাইলে 4 কোটি পানি পাবো। 4 কোটি পানি হলে আমাদের 2টা ওয়াট এমনি হয়ে যাবে। এবং বিকল্পভাবে আমরা অন্য ব্যবস্থাও রেখেছি। ওয়াসার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা গেলে সুফল পাবে এই এলাকার 5 লক্ষাধিক মানুষ। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। 4 বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের বাউনী নদীর ওপর মণ্ডলপাড়া কদমতলা সেতুর নির্মাণ কাজ। এর মাঝে পেরিয়ে গেছে প্রকল্পের মেয়াদ। সাময়িক চলাচলের জন্য নির্মিত কাঠের সেতুটিও যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তবে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। কুড়িগ্রামের চিলমারি থানাহাট রানীগঞ্জ সড়কের আর্চ ব্রিজ 4 বছরে নির্মাণ হয়েছে কেবল 2টি কংক্রিটের কাঠামো। এর মাঝে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। 2021 সালের বন্যায় বাউনী নদীর ওপর নির্মিত আগের ব্রিজটি ভেঙে যাওয়ায় নতুন আর্চ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 14 এপ্রিলে, কিন্তু মেয়াদ শেষ হলেও বাকি বেশিরভাগ কাজ। স্থানীয়রা জানায় নতুন সেতু নির্মাণের সময় যাতায়াতের জন্য পাশে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু সেটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে কুড়িগ্রাম সদর থেকে চিলমারি বন্দরগামী পরিবহন চালক ও এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে রোগী ও স্বজনরা। প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। এখানে দুই পাশে 2টা পিলার ছাড়া আর কোনো কাজই করা হয়নি, অথচ কাজের মেয়াদ শেষ হয়ে গেছে আরো দীর্ঘ প্রায় 1.5 মাস আগে। কাঠ দিয়ে ব্রিজ দিছে। এই ব্রিজে কি সব সময় একটা ডেলিভারি মেয়ে নিয়ে যেতে হতো সমস্যা, একটা অ্যাম্বুলেন্স যায় না, কোনো কিছু যায় না। গাড়িটা স্লিপ কাটে ওই শুধু যদি ওই খুঁটিটা না থাকতো আমি পড়ে গেছিলাম। খুঁটিটা আমাকে রক্ষা করেছে, তারপরও কি করি, এদিক দিয়ে যেতে হয়। এই ব্রিজটা অতি দ্রুত করার দরকার। প্রশাসন যদি এই নজর দিয়ে এই কাজটাকে তাড়াতাড়ি চলাচল উপযোগী না করে তাহলে এখানে জানমালের ক্ষতির সমূহ সম্ভাবনা আছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। আমরা আশা করি যে 3-4 মাসের মধ্যে আমরা কাজটা সমাপ্ত করে জনগণের জন্য মুক্ত করে দিতে পারি। আমাদের চেষ্টা আছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ে কাজটা বাস্তবায়ন করতে পারবো।
৪৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০,৯৮,৮৬,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খুলনায় বিশেষায়িত সরকারি শিশু হাসপাতাল নির্মিত হলেও এখনও শুরু হয়নি চিকিৎসা সেবা। নিরুপায় হয়ে অভিভাবকদের ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। অন্যদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মাসেরও বেশি সময় ধরে তালা ঝুলছে। খুলনায় শিশুদের জন্য নেই বিশেষায়িত তেমন কোনো চিকিৎসা সেবা। নিরুপায় হয়েই সবাইকে ছুটতে হচ্ছে একমাত্র বেসরকারি হাসপাতালে। এতে চিকিৎসা বঞ্চিত থাকছে অসংখ্য অসহায় শিশু। আমরা ভিতরে সিট পাই নাই, বাইরে এসে পড়ছি। আমাদের অনেক সমস্যার ভিতরে বাচ্চাকে ট্রিটমেন্ট করছি। 4 দিন বেড পাচ্ছি না। বেড পাইলে মনে করেন ভালো হইতো। রুগীর যে এত চাপ, তা মনে করেন বেডও নাই, এমনি ফ্লোরে জায়গাও নাই। সংকট দূর করতে ময়ূরী আবাসিক এলাকায় ২০০ শয্যার একটি বিশেষায়িত সরকারি শিশু হাসপাতাল নির্মাণ করা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। শিশু যে চিকিৎসা সেটা খুবই খারাপ অবস্থা। ম্যান পাওয়ার থেকে ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট যা কিছু লাগে সেটা আমরা কমিটি নিয়ে কমিটির সাথে আলাপ করে এই বিষয়ে যারা ভালো জানে তাদের নিয়ে বসে কমিটি করে তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কতদিন এটা চালু করতে পারবো। চিকিৎসা সেবার খোঁজে মানুষের এমন হতাশা কেবল খুলনায় নয়, একই চিত্র ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলাতেও। এখানকার ৩.৫ লাখ মানুষের শেষ আশ্রয়স্থল ৫০ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি, যা এখন ধুঁকছে জনবল আর ডাক্তারের অভাবে। আমাদের তো আসলে দূরে যাওয়া সম্ভব নয়, যদিও ওই এলাকায় আছে আমাদের ওটিমোটিগুলো চালু হোক, আমরা এগুলো চাই। এখানকার মানুষগুলো চরম ভোগান্তি, এই ভোগান্তির হাত থেকে যেন এলাকার জনসাধারণ মুক্তি পায়। সবকিছু যেন আমাদের হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সুযোগ সুবিধা পাই, এটা আমরা সরকারের কাছে অনুরোধ। আধুনিক চিকিৎসার সকল সরঞ্জাম থাকলেও দীর্ঘ ৭ মাসেরও বেশি সময় ধরে সেখানে তালা ঝুলছে। অ্যানেস্থেসিস্ট না থাকায় কার্যক্রম বন্ধ থাকার কথা জানায় এই কর্মকর্তা। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকার কারণে আমার এখানে যে মাতৃ সেবা, বিশেষ করে সিজান সেকশনটা এখানে বন্ধ রয়েছে। এই কনসালটেন্ট পাওয়ার জন্য আমি সিভিল সার্জন স্যার এবং সাথে আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি লিখেছি, লেখার পরও এই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পাইনি। আঞ্চলিক স্বাস্থ্য সংকট দূর করতে এবার সরকারের সরাসরি হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। বর্ষা এলেই পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়ায় জলজট ভোগান্তি পৌঁছায় চরমে। সেই সঙ্গে দুশ্চিন্তা বাড়িয়েছে নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতায় মুক্তি মিলছে না এই ভোগান্তি থেকে। জোয়ারে ডুবছে বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের। প্রতি বর্ষায় পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়ায় এই জলাবদ্ধতা যেন নিয়তি। সংকট নিরসনে গত বছর কামরখালী সড়ক কেটে পানি চলাচলের ব্যবস্থা করেন স্থানীয়রা। তবে চলতি বর্ষায় জোয়ারের তীব্র স্রোতে ভেঙে গেছে সেই সড়কের বড় একটি অংশ। স্রোতের চাপে সেই যে চুঙ্গ বসাইছে ওইটা চুঙ্গ ভাঙে গিয়ে মনে করেন আবার পানি ঢুকছে। মাছের পুকুর তলায় যাইতে আছে, বাড়ি তলায় যাইতে আছে মানুষের, তারপর আমাদের বাচ্চা কাচ্চা চলতে অনেক সমস্যা। অতি দূরে তো বান্ধার ব্যবস্থা করুন, নাহলে আমরা বীজ পাড়া তোলায় করতে পারবো না। আমার চাষিদের অনেক ক্ষতি হইতে আছে। যারা বিলে আছি, বিলে তো আর কয়েকদিন পর মনে করেন কুমুর বেশি পানি থাকবে, আমাকে জায়গা জমি জাগবেই না। এছাড়া রামনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সংযোগ সড়ক। পুরো সড়ক নদীর পেটে চলে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা স্থানীয়দের। এটা ভাঙে গেলে তো ইউনিয়নটার খুব ক্ষতি হবে, যে ক্ষতির আর শেষ নাই। বিশেষ বরাদ্দ ছিল কিন্তু বরাদ্দ অনুযায়ী কাজ হয় নাই। আমরা এই জায়গাতে যখন যাতায়াত করি তখন একটা ডিপ্রেশনের মধ্যে থাকি যে কোন সময় ভেঙে পড়ে। বর্ষা সিজন হলে পানি ঢোকে, আমাকে এটা অনেক বছর তোমাদের এরকম করে রয়েছে, কেউ ঠিক করে না, একটু হালকা পাতলা করে আবার এসে ভেঙে যায়। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই যেন এটা খুব দ্রুত সংস্কার করে এই বার্তাকে রক্ষা করা হয়। দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড। ইনস্ট্যান্টলি এই কাজগুলো আমরা এমার্জেন্সিভাবে সেই একটা এলজিডি কর্তৃক আমরা এমার্জেন্সি স্কিম নিয়ে আমরা এটা বাঁধটা বাঁধিয়ে দিতে পারি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড যদি এখানে স্লুইস করে তাহলে এই সমস্যাটা সমাধান হয়। বকুলবাড়ি ইউনিয়নের ওই স্পটটাতে ওখান থেকে যদি পানি বের হয়, তো ওইখানে আমরা চলমান অর্থ বছরে যে আমরা আগামী অর্থ বছরের জন্য যে বাজেট বরাদ্দ চাবো, সেখানে ওইখানে বরাদ্দ প্রস্তাব করবো এবং আশা করি আমরা যদি বরাদ্দ পাই তাহলে কাজ বাস্তবায়ন করতে পারবো। যদিও সমস্যা সমাধানে এই দুই দপ্তরের সমন্বয়হীনতাকেই দুষছেন স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কমতে শুরু করেছে উত্তরের নদ নদীর পানি, তবে এখনও পানিবন্দী তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। সবশেষ পরিস্থিতি জানতে কুড়িগ্রাম থেকে যুক্ত হব মোহাম্মদ জুবাইরের সঙ্গে এবং লালমনিরহাট থেকে সাবির আহমেদের সঙ্গে। প্রথমেই কুড়িগ্রামে যেতে চাই। শুভ সকাল আপনাকে জুবাইর। প্লাবন পরিস্থিতির সবশেষ অবস্থা কি জানাবেন এবং সব মিলিয়ে সেখানে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আপনাকে শুভ সকাল জানিয়ে রাখি, সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আমাদের কাছে এসেছে, এতে ধরলা, দুধকুমার এবং তিস্তা নদীর 3টি পয়েন্টে কিন্তু পানি কমার যে খবর সেটি কিন্তু আমরা পেয়েছি। জানিয়ে রাখি যে ধরলার যে তালুক শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 16 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং দুধকুমার যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে 3 সেন্টিমিটার এবং তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেটিতে কিন্তু 5 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। তবে সেখানে হ্রাস পেলে এদিকে অর্থাৎ ভাটি অঞ্চলের যে নদীর পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে গত 12 ঘন্টায় অর্থাৎ গতকাল রাত্রি 9টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কিন্তু ধরলা নদীর যে কুড়িগ্রাম পয়েন্ট সেখানে কিন্তু 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং ব্রহ্মপুত্র নদের চিলমারি যে পয়েন্ট রয়েছে সেখানে 13 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা চরাঞ্চলে বিশেষ করে নিম্নাঞ্চলে এই পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন, আর যেহেতু উজানের অঞ্চলের পানি কমছে সেহেতু এদিকে ভাটি অঞ্চলের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এই বৃদ্ধি পাওয়া কমে যাবে বলে তারা আশা রাখছেন। এছাড়া পানি বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে গতকাল পর্যন্ত আসলে একদিন আরো পানি বৃদ্ধির যে খবর সেটি কিন্তু ছিল, তবে আজ এবং আগামীকাল এই দুদিন সমতল থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই জায়গাটি কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলের প্লাবনের শিকার অর্থাৎ মৃদু প্লাবনের শিকার যে ক্ষয়ক্ষতির শিকার স্থানীয় কৃষকরা অঞ্চলে যে ফসলগুলো হচ্ছে যার গলা ডুবুডুবু অবস্থা ছিল এই পানি বৃদ্ধির কারণে সেগুলো নামতে শুরু করেছে। বিশেষ করে উজানের যেখানে পানি কমতে শুরু করেছে অর্থাৎ ধরলার তালুক শিমুলবাড়ি পয়েন্ট এবং ব্রহ্মপুত্রের পাটেশ্বরী পয়েন্ট আছে, ঠিক যে জায়গাগুলোতে পানি কমতে শুরু করেছে সেখানকার কৃষকরা কিন্তু অনেকটা আশাবাদী যে পানি কমে যাবে। সেখানকার ডোবা বাঁধ সেখান থেকেই সেখানকার যে বৃষ্টি কপাট একসাথে খুলে দেওয়া হয় তারপর থেকেই কিন্তু আসলে তিস্তাতে পানি বাড়তে শুরু করে এবং এরপর থেকেই আসলে এর প্রভাব পড়ে যায় কুড়িগ্রামের 16টি নদ নদী রয়েছে সেখানে। এর পাশাপাশি আমরা গত কয়েকদিনে দেখেছিলাম কিছু কিছু বাঁধ কিন্তু বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাঁধে দেখছিলাম কিছু কিছু বাঁধ হয়েছিল, সেই বাঁধ অঞ্চলের মানুষরা কিন্তু অনেকটা আশঙ্কা ছিলেন, তবে এর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সাব্বির, আপনার সঙ্গে কথা বলতে চাই। গতকালের প্লাবিত এলাকাগুলোর বর্তমান অবস্থা জানাবেন এবং সেই সাথে জানাবেন যখন বন্যা চলে তখন সুপেয় পানির অভাব দেখা দেয় এবং পানিবাহিত রোগ বৃদ্ধি পায়, সব মিলিয়ে কী অবস্থা? যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেই ডালিয়া পয়েন্টের তথ্য মতে তিস্তার পানি 51.90 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে। লালমনিরহাটের যে তিস্তা ধরলা নদী রয়েছে সেই নদীগুলো দিয়ে পানি একেবারে কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের তিস্তার প্রান্তে। আমি যে চিত্র দেখেছি সকালে তিস্তার পানি একেবারে কমে যাচ্ছে, এর ফলে লালমনিরহাটে বেশ কিছু জায়গায় ভাঙনের একটা সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব সুনীল কুমার। তিনি জানিয়েছেন যে পানি কমার সঙ্গে সঙ্গে একটা ভাঙনের প্রবণতা প্রতি বছর দেখা যায়, এই বছরই তাই ভাঙনের একটা প্রবণতা রয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভাঙন এবং বাঁধ ভাঙনের কবলে যেতে নদী এবং জমি এবং বাঁধ বিলীন হয়ে না যায় এজন্য পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি লালমনিরহাটে বেশ কিছু নিম্ন অঞ্চল রয়েছে যে নিম্ন অঞ্চলগুলোতে একবার পানি প্রবেশ করলে নদীর পানি কমলেও ওই নিম্ন অঞ্চলগুলো দিয়ে পানি কমতে কিন্তু বেশ সময় লাগে। এই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু বেশ সমস্যা হয়। আপনি যেমনটি বলছিলেন যে পানিবাহিত যে রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু এই অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শিশুদের মাঝে দেখা যায়। এই আমি
যে লালমনিরহাট জেলা প্রশাসক রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলা নির্বাহী অফিসারদেরকে তিনি বন্যা বিষয়ে সতর্ক করেছেন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গচ্ছিত ত্রাণ যে উপজেলা নির্বাহী অফিসারদের কাছে রয়েছে সেটি নিয়ে বন্যাত্ম এলাকার মানুষকে তিনি সহযোগিতা করছেন। সম্মেলন লালমনিরহাটে আগামী 24 ঘন্টা পানি কমবে এই পূর্বাভাস দিয়েছেন যদি ভারী বৃষ্টিপাত না হয়। তার মানে এখন পর্যন্ত লালমনিরহাটের পানি বিপদসীমার নিচে রয়েছে এবং সেটি আগামী 24 ঘন্টা আরো কমবে। এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ তথ্য। সাব্বির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিনের প্রচলিত খোলা মেয়াদের ভিসা বা ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই নিয়ম কার্যকর হলে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের লাখো শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান এবং উচ্চশিক্ষা সম্পন্ন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো শিক্ষার্থী পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় গড়া সেই স্বপ্নের পথেই এবার নতুন অনিশ্চয়তা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমার ভিসা চালুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গস। প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স বা পড়াশোনা চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু নতুন নিয়মে F1 ক্যাটাগরি শিক্ষার্থীদের দেশটিতে থাকার অনুমতি সর্বোচ্চ 4 বছর হতে পারে। প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার নির্ধারিত 4 বছরের মধ্যে শেষ না হয় তবে তার অবস্থান দীর্ঘায়িত হতে পারে। সেজন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে চড়া ফি ও প্রশাসনিক প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এই নিয়মটি সবচেয়ে বেশি বিপাকে ফেলবে দীর্ঘমেয়াদী গবেষণা, স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে থাকা শিক্ষার্থীদের, কারণ এসব উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে সাধারণত 4 বছরের বেশি সময় লাগে। এখানেই শেষ নয়, পড়াশোনা ও প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দেশে ফেরার প্রস্তুতির সময়ও অর্ধেক কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে শিক্ষার্থীরা কোর্স শেষে 60 দিন সময় পেতেন, নতুন নিয়মে তা কমিয়ে মাত্র 30 দিন করার প্রস্তাব করা হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 2025 সালে প্রথম এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, তবে আইনি বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় এই চূড়ান্ত নিয়মটি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কাজী শাহরিন, স্টার নিউজ। বিনোদন অঙ্গনের খবর। গেস্ট ভোকাল হিসেবে আর্টসেলে এবার যুক্ত হচ্ছেন বখতিয়ার হোসাইন। বুধবার এক ভিডিও মিটিংয়ে এই তথ্য জানায় ব্র্যান্ডটি। মূল ভোকাল লিংকন ডি কস্তা দেশের বাইরে থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডটির সদস্যরা। ড্রিম থিয়েটার, মেটালিকা, পিঙ্ক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ডের থেকে অনুপ্রেরণা নিয়েই 1999 সালে গঠিত হয় ব্যান্ড আর্টসেল। নতুন ও ভিন্ন ধারার ব্যান্ড সঙ্গীত পরিবেশনার কারণে অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। এরপর একে একে প্রকাশ পায় অন্য সময়, অনিকেত প্রান্তর, অতৃতীয় সহ জনপ্রিয় সব অ্যালবাম। এবার সামনে এলো নতুন খবর, ব্যান্ডটিতে যুক্ত হচ্ছে গেস্ট ভোকাল। হ্যালো বখতিয়ার, কি অবস্থা, কেমন আছো? আছি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আর্টসেলের ভোকাল লিংকন ডি কস্তা পারিবারিক কারণে দেশের বাইরে অবস্থান করায় গেস্ট ভোকাল হিসেবে যোগ দিয়েছেন বখতিয়ার হোসাইন। সকল সদস্যদের সাথে আলোচনা করেই ব্যান্ডের বৃহৎ স্বার্থে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সঙ্গত কারণে আমি ব্যান্ডের সবার সাথে কথা বলি অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড যে আমি ছোট একটা ব্রেক নিচ্ছি, বাট আইল কাম ব্যাক। ভিডিও মিটিং উপস্থিত ছিলেন ব্যান্ডের সদস্য সাজু, সিজান, ফয়সাল ও জুয়েল। এখন এমন একটা পরিস্থিতি আসছে যেখানে আমাদের এই ব্যাপারটা
মধ্যে যেতে হচ্ছে। 13 বছর দেশের বাইরে থাকছি। সেই সময় লিঙ্কন গেস্ট মিউজিশিয়ান নিয়ে সাজু দেশের বাইরে ছিল। আমি যখন দেশের বাইরে চলে আসি তখন লিঙ্কন গেস্ট মিউজিশিয়ানদেরকে নিয়ে ব্যান্ডটাকে চালিয়ে নেয়। লিঙ্কনে কিন্তু আমাদেরকে প্রথমে কথাটা উঠায়, ও চায় যে ওর অবর্তমানে যাতে আর্টসেল থেমে না যায় এবং লাইভ শোগুলোতে অ্যাক্টিভ থাকে। আর্টসেলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বখতিয়ার হোসাইনও। আমার মিউজিক্যাল জার্নিতে আর্টসেলের একটা অনেক বড় একটা আবেগের জায়গা আছে আর্টসেল নিয়ে, এবং আমি সবসময় আমার সর্বোচ্চটাই চেষ্টা করবো আর্টসেলের জন্য। তবে আগামী সেপ্টেম্বরে আর্টসেলের কানাডা ট্যুরে ফ্রন্টম্যান হিসেবে দেখা যাবে লিঙ্কন ডি কস্তাকেই। আনাস ইমরান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, দেখতে দেখতে গুড মর্নিং বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না, আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি সাদিক হাসান ইমন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।